ইংল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হল লন্ডন। যুক্তরাজ্যের বাণিজ্য ও পর্যটন কেন্দ্রবিন্দু হিসেবে অন্যতম লন্ডন শহর। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা বেশ চর্চিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। বাবা মা ভাই বোনকে নিয়েই ছিল ওনার পারিবারিক বসবাস এই শহরতলিতে। একটা সময় পড়াশোনার সুবাদে পরিচিত হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতেই। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনের প্রেম। পড়াশোনা শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপর নিহাল খানের হাত ধরেই সুফিয়া খান বাংলাদেশে সেটেল হয়ে যান। তারপর আর কখনোই এই লন্ডন শহরকে আপন করতে পারেননি তিনি। যদিও দুজন একটা সময় পর আলাদা হয়ে গেছেন, তবুও বিচ্ছেদ হয়নি দুজনের। আজও দুজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান কখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেননি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে, একেবারে পর করে দেননি এই শহরকে। জন্মসূত্রে লন্ডনের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছরই ওনার বাংলাদেশ টু লন্ডন যাওয়া আসা লেগেই থাকে বিভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা আজ জীবিত না থাকলেও ওনার বড় ভাই আজও পরিবার নিয়ে এই লন্ডন শহরে বসবাসরত আছেন। যেমন আছেন শশীর মা সালমা সৈয়দ ও ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবার এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খানবাড়ির উদ্দেশ্যে যাওয়া আসা করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়েটার ব্যাপারটা তাজা রাখতেই এতটা কাঠখড় পুড়িয়ে দোটানার সম্পর্ক রক্ষা করে চলছেন তিনি। দোটানার সম্পর্কে সালমা সৈয়দ খাতির জমালেও স্বভাবে ঠিক বিপরীত হল সুফিয়া খান। রাগ জেদ্দে এক স্পষ্টভাষী মহিলা তিনি। মিথ্যা ছলনা পছন্দ নয়। মুখের ওপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাই ওনার কঠিন ব্যক্তিত্ব। বলতে গেলে হৃদ অনেকটাই তার মায়ের মতো হয়েছে, রাগী আর বদমেজাজি টাইপ। নিহাল খান এমন শক্তপোক্ত কঠিন চরিত্রের প্রেমে পড়েছিল যৌবনকালে। পড়েছিল বললে ভুল হবে, আজও তিনি বইয়ের প্রেমেই পড়ে আছেন। কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। বইয়ের জন্য মায়া আছে, কিন্তু তা প্রকাশ করার ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন। এখন তো মধ্যবয়সটাও শেষের দিকে। এখন আর ওনাকে একাকিত্ব পোড়ায় না, সয়ে গেছে, একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচবেই বা আর কয়দিন? বাকি দিনগুলো না হয় একাকিত্বে কাটিয়ে দেবে। তারপরও এই বয়সে এসে কাউকে ডিস্টার্ব করতে মন চায় না ওনার। সবাই তো ভালোই আছে, উনি দুঃখে থাকলে কেই বা দেখবে? কারো দেখার তো দরকার নেই, কেউ দেখতে আসেও না। সবাই শুধু ওনার উপরেরটাই দেখে, যেটা উনি দেখায়। কিন্তু মনের খবরই বা কয়জন নেয়? আজকাল ওনার এই দুনিয়াটা কেমন তেতু তেতু লাগছে। নিজের নিঃশ্বাসটাও বেশ ভারী ভারী বোঝা মনে হয়। নিজের ছেলের মৃত্যুমুখী হওয়ার কারণটা আজ তিনি নিজেই। ওনার করা রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই আজ ওনার বড় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে। বাবা হিসেবে তিনি অপরাধী। না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন আদর্শ বাবা। ব্যর্থ ওনার জীবন, আর এই ব্যর্থতা ওনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে কুড়ে কুড়ে খাচ্ছে। নত মস্তিষ্কের নিহাল খান দুই হাতে মাথা চেপে হাহাকার বুকে দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জলও ফেলল পায়ের কাছে ফ্লোরে। সামনেই হৃদের কেবিন। তিনি হাসপাতালের বিশাল করিডোরের সারিবদ্ধ চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই। সকল অপরিচিত ভিনদেশীদের মাঝে তিনি একা বসে জীবনের কিছু হিসাব মিলাতে ব্যস্ত। ওনার জীবনের অনেক সময় তিনি এই শহরে কাটিয়েছেন। আবার হৃদ, রাদিফ, আয়ন তিনজনের পড়াশোনা বেড়ে ওঠা এই লন্ডন শহর থেকেই হয়েছে। তাই এই শহরটা ওনার কাছে অতটাও অপরিচিত নয়। পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে আজ 15 দিন যাবৎ হাসপাতালের চক্কর কাটছেন ওনারা। অজ্ঞানরত হৃদের হুঁশ নেই। বিগত 15 দিন পেরিয়ে 16তম দিনে পড়তে চলল, অথচ হৃদের কন্ডিশন এখনও আগের মতোই। মাথার অপারেশনও সাকসেসফুল হয়েছে, তারপরেও হৃদের অবস্থার পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হাসপাতালের চত্বরে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হাসপাতালে। খাওয়া দাওয়া আর গোসল বাদে দুজন হাসপাতালেই থাকছেন 24 ঘন্টা। অথচ কেউ কারোর সাথে কথা বলছেন না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করছেন। দুজন দুজনের আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মধ্যে। এমনকি দুজন রাত্রি যাপনও করছেন দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খান নিজের বাড়ি নিজ আত্মীয় রেখে তিনিও হোটেলে উঠেছেন।
কারো সাহায্য নেওয়ার মানুষ তিনি নন। সবসময় নিজের কাজ নিজে করেন, নিজের দায়িত্ব নিজে পালন করতে পছন্দ করেন। সেজন্য হৃদের আশেপাশে নিহাল খানের থেকে ওনাকেই দেখা যায় বেশি। নিহাল খান সুফিয়া খানের জন্য হাসপাতালে রাত্রি যাপন করতে পারলেন না। একাধিক মানুষ হাসপাতালের রোগীর সঙ্গে অ্যালাউ নয় বলে তিনি রাদিফের ফ্ল্যাটেই থাকছেন। আরাফ খান, হেনা খান, আয়নের সঙ্গেই আছে ওদের পরিবারে। সকলেরই রোজগার যাওয়া আসা লেগেই থাকে হাসপাতাল চত্বরে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে হৃদের রেগুলার চেক আপ রুটিন মেনটেন করে। এখন রাত 10:05। আপাতত হাসপাতালে কেউ নেই। সুফিয়া খান হোটেলে গেছেন হৃদের কিছু রিপোর্ট আনতে, সঙ্গে রাদিফও আছে। আয়ন হয়তো নিচে গেছে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্তে তিনি একা বসে আছেন এইখানটায়। আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন পরা মেয়েদের ঘুরতে দেখা যাচ্ছে, যে যার মতো রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারো মনোযোগ নেই নিহাল খানের ওপর। মনস্তাত্ত্বিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। খুব মিষ্টি স্বরে নিহাল খানকে ইংরেজি ভাষায় বলল, মিস্টার খান, আর ইউ ওকে? অশ্রু ভেজা চোখ দ্রুত মুছল নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠ পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংলিশে উত্তর করে বলল, আই এম ওকে মিস লিটা, থ্যাঙ্কস ফর আস্কিং মি। বিদেশিনী নার্সটির বয়স প্রায় 30-এর ঊর্ধ্বে, অথচ দেখে মনে হবে মাত্র 20-এর কোঠায় পা রেখেছে সে। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়স ধারণা করার উপায় নেই, যেমনটা মিস লিটার ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিটা নামের নার্সটিই করছেন। সেজন্য বেশ পরিচিত এই নার্সের সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজে থেকেই নিহাল খানের খবরাখবর নিয়ে থাকে সব সময়। তাই আজ নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটাই আগ বাড়িয়ে ওনার সাথে কথা চালালো। সুন্দরী নার্সটি উজ্জ্বল হেসে লাজুক ভঙ্গিতে ঝলমলে ইংরেজিতে বলল, মাই প্লেজার মিস্টার খান, আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক, আপনি কি একা হাসপাতালে আছেন, আর কেউ নেই? নিহাল খান রাতে হাসপাতালে থাকেন না, সুফিয়া খান হৃদের সঙ্গে থাকছেন। সেজন্য ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সটি বলল, ও তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পর যাব। সুন্দরী নার্সটি চট করে নিহাল খানকে কফির অফার করে বলল, তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ না করবেন না। মিস লিটা কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খানের মন খারাপ হলে মিস লিটা বন্ধুর মতো ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়শই। ওনার বিষয়টা খারাপ লাগে এমন না, বিপদে একজন অন্যজনকে সান্ত্বনা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। উনিও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে উত্তর করতে যাবে, তার আগেই শোনা গেল সুফিয়া খানের গলা। নিহাল খানের আগেই বিদেশি নার্সটিকে উদ্দেশ্য করে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বলল, আপনার সাথে কফি খাওয়ার মতো দাঁত নেই মিস্টার নিহাল খানের মিস লিটা। বুড়ো মানুষ, দাঁত সব বয়সের ভারে পড়ে গেছে, মুখের ভেতর এখন সব প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেতে গেলে তার প্লাস্টিকের সব দাঁত গলে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন, আই লাভ কফি। সুফিয়া খানের কথায় চমকে ওঠার মতো বিদেশি নার্সটি ঘুরে তাকালো, সেই সাথে নিহাল খানও তাকালো। তখনই 3 পিসের ওপর মোটা ভারী ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্টের ফাইল চেপে দাঁড়িয়ে সুফিয়া খান। পেছনে রাদীপ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলে লম্বায় প্রায় সমান সমান দেখালো, যদিও রাদীপের হাইট 5'10", সুফিয়া খানের 5'8". জুতো পরায় মা ছেলে দুজনকেই লম্বায় একই দেখালো। রাদীপ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে আছে। বাবার যে প্লাস্টিকের দাঁত সব, সেটা সে আজই জানতে পারল, নয়তো এতদিন সে তার বাবাকে ইয়াং আর 32 দাঁতের অধিকারী মনে করত। কিন্তু আজকে জানতে পারল তার বাবা আসলে ইয়াং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়া মানুষ। সেজন্য রাদীপ ছোট ছোট চোখ করে বাবাকে আর চোখে দেখতে লাগলো। আসলে নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা যাচাই করতে চাইল। এর মাঝেই সুফিয়া খান পেছনে থাকা রাদীফের দিকে হাতের রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দিতে দৃষ্টি তাক করলো সুন্দরী নার্সটির ওপর। রাদীপকে বলল সুফিয়া খান, আয়নকে 2nd ফ্লোরে পাবে, গো। রাদীপ ভদ্রছেলের মতো রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়ল। সুফিয়া খান মিস লিটার মুখোমুখি হয়ে তাকালো সুন্দরী নার্সটির গলার নিচে। টাইট ফিটিং ইউনিফর্মের বুকের কাছটায় 2টো বোতাম খোলা। পাশেই নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকেই দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে, সেটা তিনি নিজেও আজ প্রথম শুনল। হঠাৎ ওনার বউ এইসব কথা কেন বলল, সেটাই তিনি বুঝতে চাইল। সুফিয়া খান নিহাল খানের সকল কৌতুক ভস্য করে রয়ে শোয়ে 2 হাত চালালো সুন্দরী নার্সটির ইউনিফর্মের বোতামের ওপর। টাইট ফিটিং ইউনিফর্ম দুপাশ থেকে টেনে
বোতাম দুটো লাগাতে লাগাতে আবারও স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ। কারণ তার বইয়ের প্রয়োজন হয় না। তাহলে তোমার এইসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তোমার না, তার মেশিনের। যন্ত্রে জং ধরেছে, তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার। সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্সটি নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি, ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করল সুফিয়া খান, ইয়া। কথাটা বলেই সুফিয়া খান জায়গা ত্যাগ করলেন। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। পেছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান। কেমন বোকার মতো তাকিয়ে রইল সুফিয়া খানের যাওয়ার দিকে। এইদিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটিকেও চলে যেতে দেখল। অথচ উনি এতদিন সরল মনে কথা বলতো নার্সটির সঙ্গে। উনি বুঝতে পারেনি আসলে নার্সের মনে কি ছিল। এই বয়সে তিনি পরকীয়া করবেন? ছি। আজ 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ের অবস্থার পরিবর্তন নেই। গায়ে সবসময় জ্বর থাকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে সারাক্ষণ ঘুমিয়ে নয়তো চুপচাপ বসে থাকে। পারিবারিক আত্মীয় স্বজনদের নানা কথা কানে আসে মায়ের। মায়ের ফুপিরা তো মায়ের সামনে এসে যা তা বলে যায়। মায়ের জন্য জুয়ের পড়াশোনাও বন্ধের পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পেছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে এমনটা মায়ের তীর ফুপির ধারণা। এত পড়াশোনা করিয়েই বা লাভ কি হবে যদি পরিবারের মানসম্মান নষ্ট করে বেড়ায় এরা? পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জুই কারো পড়াশোনার আর দরকার নেই। ভালোই ভালোই সম্মান থাকতে মেয়ে দুটোকে বিয়ে দিলেই যান বাঁচবে, নয়তো সমাজে মুখ দেখাবার জো থাকবে না। এমনি মায়ের জন্য আত্মীয় স্বজনরা থুথু করছে ওনাদের ওপর। বড় লোকের ছেলেকে ফাঁসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে বসেছে। এইসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সবসময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ের ছোট ফুপি শান্তা মজুমদার, তিনি একটু শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারের ভালো মন্দ চিন্তা করা ওনার সবসময়ের স্বভাব। মায়ের অসুস্থতা বা প্রেমজনিত কথাটি শুনে বড় ভাইয়ের বউদের যা তা শুনিয়েছেন তিনি। দুই ভাইকে বোঝাচ্ছেন মায়াকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়ের পাগল হওয়ার বিষয়টি রটে গেলে সম্মান নষ্ট হবে সবার। মায়ের বাবা শরীফুল ইসলাম বোনের কথায় সহমত পোষণ করলেন। সেই সাথে জুয়ের বাবাও তাই মত প্রকাশ করল। সকলেই চাইল মায়াকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারের সাথে বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনারা সাথে সাথে জুয়ের জন্য ভালো ছেলের সন্ধান করছেন। তবে বোনদের বিয়ের ব্যাপারে কেউ আরিফের সামনে আলোচনা করে না। আরিফ বরাবরই মায়ের অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেজন্য পরিবারের সবাই ঠিক করলো মায়ের সুস্থতা নিশ্চিত করতে মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরিফকে বলা হবে মায়ের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। সেখান থেকে চুপিসারে মায়ের বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাদিম ভালো ছেলে, মায়া স্বামীর সঙ্গ পেলে প্রেমের ভূত মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থ হয়ে উঠবে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া বেলকনিতে বসে পড়ন্ত বিকেলের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে আছে। অল্প বাতাসে আম গাছের পাতাগুলো নড়ছে মৃদু, শরীর কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের একপাশের ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ের অপর কাঁধ জড়িয়ে। শূন্য হাত দুটো কোলের ওপর রেখে দৃষ্টি অদূরে বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ে এসে বারান্দার দরজায় দাঁড়ালো জুই। অগোছালো মায়ের দিকে তাকাতেই নির্জীব মায়া জুয়ের উপস্থিতি বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে? মায়ের দৃষ্টি তখনও ওই অদূরে আম গাছটায় আটকে। জুই অগোছালো মায়ের দিকে তাকিয়ে খুব ধীর গলায় সম্মতি দিল, আরিফ ভাই কই? ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। ও। মায়ের ও বলা ছোট্ট শব্দটাতে যেন ক্লান্তির প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে। কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারো কোনো কথার উত্তর দেয়। সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুয়ের সঙ্গে দু একটা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করেই বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুই এগিয়ে এসে মায়ের ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বু চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে। বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলাতে পারেনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে, সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবি স্বামীর সঙ্গ পেলে। এসব রোজগার কথা, রোজই এসব শুনতে হয় মায়াকে। তাই জুয়ের কথাই তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া।
শুধু ঠান্ডা স্বরে জানতে চাইল আরিফের কথা। আরিফ ভাই কি কিছু বলেছে জুই? জুই আগের নয় মায়াকে প্রতিটা কথা জানিয়ে বলতে লাগলো। আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারের কথা বলতে সবাইকে নিষেধ করেছে। বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে আছে, কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে না আরিফ ভাইয়ের কথা। তুই তো জানিস সবাই তোর বিয়ের কাবিননামা চায়, কিন্তু আরিফ ভাই বা তুই, তোদের কারো কাছে তো বিয়ের কোনো প্রমাণপত্র নেই। এজন্য ফুপিরা বলছে তুই আর আরিফ ভাইয়া মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যে বলছিস, যাতে তোকে অন্য কোথাও বিয়ে না দিতে পারে। জুয়ের পই পই সব কথাগুলো শুনেও মায়া কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু গড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। হঠাৎ করে মায়ের পরিবারের মানুষগুলো কেমন পর মনে হচ্ছে, আর নিজেকে বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে। নিজের পরিবার নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে থাকে সব সময়। আজ মায়ের পরিবারও মায়ের পাশে আছে, তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর ভয়ে পাশে আছে। সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে, সেই জন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়া দ্রুত হৃদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতেই চাইছে না মায়ার হৃদের বিয়ে করা বউ সেটা। মায়ের বিয়ের কাবিননামা নেই, সাক্ষী নেই, কাজে মৃত। তো কি হয়েছে? মায়া যে হৃদ খানের বউ সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণে স্বামী হিসেবে মানে হৃদ খানকে। এবার কে কি বলল তাতে মায়ার কি যায় আসে? মায়া তো বিশ্বাস করে হৃদ খান মায়ার স্বামী হয়, আর এতেই চলবে মায়ার। সবাই মায়াকে ওপর থেকে চাপ প্রয়োগ করছে, অথচ কেউ মায়ার মনের অবস্থা জানতে চাইছে না। সবাই মায়ের দিকটা চিন্তা করছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞেস করছে না মায়ের ভেতরটা কেমন করছে। রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারের ঝামেলা হয়, এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ের ফুপিরা নানাভাবে মায়াকে বোঝায় হৃদ খান বড়লোক ঘরের ছেলে, সে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করবে। ছেলেদের ভালোবাসা ছলনা হয়। হৃদ খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না, যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ের সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ের দিকে ঘুরেও তাকাবে না। এ ছেলে, বড়লোক ছেলেরা ধোঁকাবাজ হয়। মায়াকে সহজ সরল মেয়ে পেয়ে হৃদ খানও এতদিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ের সাথে। আরও নানা কথা বলে রোজই। মায়ের ব্রেন ওয়াশ করতে চায় মায়ের ফুপিরা। তারা চায় মায়া দ্রুত সুস্থ হয়ে যাক, হৃদ নামক ছেলেটার পেছন ছেড়ে দিক। বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ের মতো সহজ সরল ছোট ঘরের মেয়েকে বিয়ে করবে না। সেজন্য ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারের সাথে বিয়েটা দিয়ে দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের, সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে। অথচ তারা কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছে। মায়ের বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না, সবাই শুধু নিজেদের কথাগুলোই মায়াকে শুনিয়ে যায়। মায়া অদূরে গাছের ডালে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছিলাম গোটা দুনিয়া আমার পাশে আছে জুই, অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমার আমি বলতে আর কেউ ছিল না, কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই, তাহলে কেউ আমার খোঁজ করবে জুই? আমার স্বামীকে বলবে ওনার বউ মৃত? মায়ের কথায় জুয়ের চোখেও অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ের পাশে আরিফ ছাড়া কেউ নেই, অথচ হৃদ ভাই সুস্থ থাকাকালীন সবাই ছিল। মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখত। আজ হৃদ খান অসুস্থ বলে তার বইয়ের কদর নেই। নয়তো এতদিনে হৃদের পরিবার থেকেও মায়ের খোঁজ নিল না কেউ। এতদিন আয়নের সাথেও জুয়ের যোগাযোগ হয়নি, যোগাযোগ করবেই বা কিভাবে? জুইদের হাতের ফোনটাও তো সেই কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুই দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় তোড়জোড় চালিয়ে দিচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে আগে মায়ের বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবে, নয়তো মায়ের প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারের বিয়েটাও হারাবে সবাই। এত কিছুর মাঝে জুইয়ের হাত পা বাঁধা, চেয়েও সে কোনো উপকার করতে পারছে না। জুই এই নিয়ে 2 দিন মায়ের হাতে শক্ত থাপ্পড় খেয়েছে মায়ের পক্ষে কথা বলাই। সবার ধারণা মায়া জুই দুটোই নষ্ট হয়ে গেছে চট্টগ্রামে একা একা থেকে। জুই ঠোঁট চেপে কান্না আটকাতে চেয়ে মায়ের কাঁধে হাত রেখে বলল, এমন বলিস না মায়া, আমি আর ভাই দুজনই তোর পাশে আছি, তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুইয়ের কথায় মায়া বিষণ্ণতায় বলল, বিয়েটা আটকাতে পারবি তো জুই? আমি কিন্তু হৃদ খানের বউ, বুঝেছিস?
আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দেবে না, ভরসা রাখ। জুয়ের কথায় মায়া চুপ থাকলো বলতে মায়ের আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। মানসিক চাপাতলে যতবার এইসব নিয়ে আলোচনা হয় ততবার মায়ের মাথা ভীষণ ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ মায়া নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, নয়তো মাথায় পেন দেয় ভীষণ। আজ দুপুরের খাবার খেতে নিচে যায়নি মায়া, কারণ আজ বাসায় 3 ফুপি এসেছিল। ওনারা যেদিন বাসায় আসে সেদিন বড় রকমের একটা তর্ক চলবে আরিফের সঙ্গে। আরিফের জন্য ওনারা মায়ের বিয়েটার কথা আগাতে পারছেন না, নয়তো এতদিনে কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের আসার আভাস পেয়েই সকাল থেকে রুমেই বসেছিল। বারান্দায় বসে নিচে থেকে ভেসে আসা সকলের চেঁচামেচি শুনছিল। আরিফকে গেট ধরে রাগে বেরিয়ে যেতে ও এখানে বসেই দেখেছিল। তারপর জুই আসলো। 2 বোনের কথা চলল কয়েক মুহূর্ত, তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারে প্রায়শই তর্ক বিতর্কের যুদ্ধ হয়। মায়ের পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যায় একা আরিফ, আর মায়ের বিপক্ষে থাকে সকলেই, বিশেষ করে মায়ের চাচা আর 3 ফুপি। পরিবারের কম বেশি সকলেই মায়ের অবস্থার জন্য আরিফকেই দোষী করে, অথচ আরিফ সেসব কখনো পাত্তা দেয় না, কারণ সে দেখেছে হৃদের চোখে বোনের জন্য সত্যিকারের ভালোবাসা। আজ হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসেবে আরিফ যে তাদের ভালোবাসার পাশে থাকবে না সেটা তো নয়, তাই না? মায়ের পরিবার নানা যুক্তি দেখায় খান পরিবারের বিরুদ্ধে। সবগুলো যুক্তি যে অহেতুক সেটা নয়, যুক্তিযুক্ত কারণই দেখায়। মায়ের পরিবারের ধারণা খানবাড়ির কেউ মায়াকে তাদের ছেলের যোগ্য পাত্রী বলে মনে করে না, আর না কখনো যোগ্য মনে করবে। বড়লোক ঘরের ছেলে হৃদ খান, তার জন্য বংশগত বড়লোক ঘরের মেয়ে বউ করে আনবে খানবাড়ির লোকেরা। অযথা মায়ের পেছনে সময় নষ্ট করবে না তারা। তাছাড়া হৃদ খান যদি সত্যিই মায়াকে এতই ভালোবাসত, তাহলে ছেলের ভালোবাসার মান রাখতে অ্যাক্সিডেন্টের এতদিন পরেও ওই বাড়ির কেউ মায়ের খোঁজ নিল না এখনো। কেন ছেলের অ্যাক্সিডেন্টের 30 দিন পরেও কেউ মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইল না? 1 মাস পর্যন্ত কি খান পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত হয়ে আছে যে 2 মিনিট সময় নিয়ে ছেলের বউয়ের খোঁজ নিতে পারছে না? আসলে মায়া কারো বউটাও নয়। বউ হলে অবশ্যই মায়ের খোঁজ নিত ওই বাড়ির মানুষজন। যে বিয়ের কাবিন নেই, সাক্ষী নেই, কোনো কিছুই নেই, সেখানে আবার কিসের বিয়ে? কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি? আবার শুনেছে এই বিয়ের কাজীও নাকি জীবিত নেই। যত সব মিথ্যে কথা, মিথ্যে বাহানা। একটা বিয়ের সবকিছুই গায়েব হয়ে যায় নাকি? সামান্য একটা ছবি তো থাকবে দুজনের এই বিয়ের, তাই না? সবসময় আরিফ বা মায়ের মুখে শুনে এসেছে যে মায়ের বিয়ে হয়ে গেছে হৃদ খানের সঙ্গে, কিন্তু কখনো প্রমাণ পায়নি। এই যুগে এসে কি কেউ মুখের কথায় বিশ্বাস করে প্রমাণ ছাড়া? মুখে মুখে তো মানুষ কত মিথ্যাই বলে বেড়ায়। যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যে বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে, আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে সেও মায়াকে সাপোর্ট করছে মিথ্যা রটনাতে। নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়ের কখনো হৃদের সঙ্গে বিয়ে হয়েছিল। বসার ঘরে এইসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের 3 ফুপির মধ্যে। শুক্রবার হয়, বাড়ির সকল ছেলেরা আজ বাড়িতে, তবে এই সময় জুম্মার নামাজে গেছে বাড়ির পাশের মসজিদে। রেহানা বেগমের সঙ্গে জুয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নাঘরের কাজ সারছেন স্বামী ভাসুরদের ফিরে আসার আগে আগে। বাসায় এমনি কলহের শেষ নেই। রান্নায় দেরি হলে যদি আবারও রেগে যায় তো? ওনার স্বামী এমনি বারুদের মতো জ্বলে ওঠে সব সময়। আজ আবার 3 বোনের আগমন হয়েছে এই বাড়িতে। এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায়। মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভরবে এখন। মায়ের ফুপিরা আবার একটু বেশিই তেজি। চুন থেকে পান খসতেই রেগে যান তারা। জুয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নাঘরের কাজ শেষ করছেন, আর বারবার অপরাধী দৃষ্টিতে রেহানা বেগমের দিকে তাকাচ্ছেন। নিজের ছেলে মেয়েদের নিয়ে এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করবে না কখনো। ওনার একটাই মেয়ে জুই। জুইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সেই কখন বাসায় কান্নাকাটি চিৎকার করে মাথায় তুলে রাখতেন। অথচ রেহানা ভাবি বড় ধৈর্যশীল মানুষ। আদরের ছোট মেয়েকে নিয়ে সবার এত কিছু বলার পরেও আজ পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখেনি সাবিনা বেগম। বসার ঘর থেকে 3 বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত। সাবিনা বেগমের কানে যখন কথাগুলো আসছে তখন নিশ্চয়ই বড় ভাবির কানেও আসছে। আগে মায়াকে নিয়ে কেউ কিছু বললে চেতে উঠতেন তিনি, কিন্তু আজকাল তিনি প্রতিক্রিয়া দেখান না, চুপ থাকেন। সাবিনা বেগমের ধারণা তিনি হয়তো মায়ের ওপর ভীষণ রেগে আছেন, তার জন্য চুপ থাকেন সব কিছুতে। সাবিনা বেগমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হাতের খুন্তিটা তেলে ভাজার ওপর চালাতে চালাতে হঠাৎ ঠাস করে ছেড়ে দেন রেহানা বেগম। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এগোলো বসার ঘরের দিকে।
রেহেনা বেগমকে বসার ঘরের দিকে যেতে দেখে আটকে উঠল সাবিনা বেগম। তৎক্ষণাৎ গ্যাসের চুলাটি বন্ধ করে তিনিও পিছন পিছন ছুটল রেহেনা বেগমের। বড় ভাবি চেতেছেন, মানে এখন নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে। সাবিনা বেগম আজ বড় ভাবির পক্ষেই থাকবেন। এই তিনটা বোন সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায়। ওনারা কেউ কিছু বলতে পারেন না ওনাদের স্বামীদের ভয়ে। আজ আর থেমে থাকবেন না। বড় ভাবির সঙ্গে তিনি এই বোনদের একটা বিহিত করবে। আমার মেয়ে খারাপ, আমি মেয়ে মানুষ করতে পারি নাই, তারপরেও আপনারা কেন আমার মেয়েটাকে রেহাই দিচ্ছেন না? মেয়েটার এত অসুস্থতার মাঝেও কেন মেয়েটার উপর আপনারা এত জুলুম করছেন? রোজ রোজ কেন আমার মেয়েটাকে নিয়ে আপনারা এই বাড়িতে ঝামেলা করেন? আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আল্লাহর ওয়াস্তে এবার আমার মেয়েকে ছেড়ে দিন। ও ছোট মানুষ, বয়সের দোষে না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শুলে চড়াবেন? আপনাদেরও তো মেয়ে আছে, তাহলে আমার মেয়ের সাথে কেন এত জুলুম করছেন? রেহেনা বেগমের কথায় চটে যায় তিন বোন। মায়ের তিন ফুপির মধ্যে ছোট ফুপি সালেহা বেশ তীক্ষ্ণ। তিনি সব কিছুতেই কারণ বের করে যুক্তি দেখান। ওনার কথা বাকি দুই বোন ও দুই ভাই শোনেও বেশি। সালেহার দুই বোন ফাহেমা আর মাজিদা কিছু বলার আগেই চেতে উঠলেন সালেহা বেগম। তিনি রেহেনা বেগমের কথায় চটে গিয়ে রেগে বললেন, আমাদের বাসাতেও মেয়ে আছে ভাবি, তবে তোমার মেয়ের মতো মেয়ে আমরা পেটে ধরিনি যে মেয়ে বাপদাদার নাম ডুবাবে। তোমার সম্মান তো আর যাচ্ছে না ভাবি, তুমি হলে পরের মেয়ে। সম্মান নষ্ট হচ্ছে তো আমার বাপ ভাইয়ের। বাইরে বের হয়ে ঘুরে দেখো মানুষ কি বলে তোমার মেয়েকে নিয়ে। এক কান দুই কান হতে হতে এখন সবাই বলাবলি করছে তোমার মেয়ে প্রেমের ছ্যাঁকা খেয়ে বাড়িতে পাগল হয়ে বসে আছে। মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখে পচে যায়। এই সমাজে মেয়ে মানুষের চরিত্র হতে হবে নিষ্পাপ কলঙ্কহীন, নয়তো ভালো ঘরে বিয়ে দেওয়া যায় না। এই সমাজে পুরুষ মানুষের কলঙ্ক হয় না ভাবি, মেয়েদের হয়। তোমার মেয়ে আমাদের রক্ত, তাই রক্তকে কেউ কিছু বললে শরীরে এমনি আগুন লাগে। সেজন্যই চাচ্ছি তোমার মেয়েটার ভালো হোক। সময় থাকতে ভালোই ভালোই কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত, সঙ্গে এসব বদনামও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো অন্যরকম। যতদিন না মেয়েটা পচে যায় ততদিন তোমাদেরও শান্তি নাই। মায়ের ছোট ফুপি সালেহার কথার যুক্তি একেবারে ফেলার নয় বলে দাবি করল বাকি দুই বোন। আমাদের সমাজে যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে আজও। মেয়েদের বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে জলদি জলদি মেয়ের বিয়ে দিয়ে দাও, নয়তো সমাজের মানুষ ছিছি করবে। যেমনটা মায়ের ক্ষেত্রে হয়েছে। মায়ের বদনাম সবখানে ছড়িয়ে পড়ায় সেই জন্য মায়ের ফুপি আর চাচারা মিলে মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে চাচ্ছে। যদিও মায়া অসুস্থ, তবে নতুন পরিবেশ আর স্বামীর সঙ্গ পেলে মায়াও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটা সকলের ধারণা। সেজন্য এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়ে হলেও রেহেনা বেগম চুপ ছিলেন তাদের সামনে। কিন্তু আজ আর চুপ থাকতে পারলেন না। এই ভাই বোনদের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। ওনার সুন্দর সুস্বাস্থ্যের মেয়েটা এক মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে তাহলে ওকে অন্তত কয়েকটা দিন সময় দিক এইসব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য। তা না করে সবাই মেয়েটাকে ঘরবন্দি করে আরও চাপ প্রয়োগ করছে। মা হয়ে তিনি মেয়ের মুখের দিকে তাকাতে পারেন না। ওনার হাসি খুশি মেয়েটা সবসময় চুপ করে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিকঠাক খায় না, অঘুমে সারা রাত চেয়ে থাকে, বারবার অজ্ঞান হয়ে যায়, অকারণে কাঁদে। এইসব কি এদের কারো চোখে পড়ে না? শুধু লোক দেখানো সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনারা জীবন্ত মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলছেন। আজ আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে মেরে ফেলতো এরা। ওনার মেয়ে পচে গেলে যাক, ওনার পচা গলা মেয়েকে সারা জীবন বুকে আগলে রাখবেন তিনি। তারপরও মা হয়ে আজ তিনি আর চুপ থাকবেন না। দরকার হলে মেয়েকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করবেন, তারপরও আজ এর একটা বিহিত করেই ছাড়বেন। আমরা বুঝি মেয়ের ভালো কোনটাতে হবে, সমাজে বদনাম হলে হোক। আমার অসুস্থ মেয়েটাকে এখন আমি বিয়ে দেব না, আপনারা যত যাই কিছু বলুন না কেন। আমার মেয়ে পচে গেলে যাক, আমার পচা মেয়েকে নিয়েই আমি ভালো আছি। দরকার হলে মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। আপনারা আপনাদের বাড়িতে সম্মান নিয়ে বাঁচুন। তোমার যাওয়ার হলে তুমি একা যাও ভাবি, মেয়ে তোমার একার না, এই বাড়ির মেয়ে মায়া, সে আমাদের রক্ত হয়। আমরা আমাদের মেয়ের ভালো মন্দ বুঝব। এই সমাজের তুমি তো আর কেউ না, আর না তোমার বাপ ভাইয়ের কোথাও সম্মান যাচ্ছে। মা হয়ে খেয়াল করেছ মেয়েটা যে দিন দিন আরও পাগল হয়ে যাচ্ছে সেটা? সালেহা বেগমের মুখে বরাবর মায়া পাগল, সেটা শুনতেই রাগে চেতে ওঠেন রেহেনা বেগম। ওনার মেয়ে পাগল না, এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে। তবে মায়া সবকিছু ঠিকই শুনতে ও বুঝতে পারে।
অথচ এই 3 বোন মিলে সব সময় ওনার ভালো মেয়েটাকে পাগল বলে বেড়ায়। রেহেনা বেগম সালেহা বেগমের কথায় তেতে উঠে বললেন, আমার মেয়ে পাগল না, ও সুস্থ। আপনারা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে বারবার পাগল বলে বলে ওকে পাগল বানাচ্ছেন। আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না, আপনারাই এর জন্য দায়ী। কাটা ঘায়ে নুনের ছিটার মতো তেলে বেগুনে জ্বলে উঠল সালেহা বেগম। রেহেনা বেগমের কথাই কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলল, আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি? আমরা? এটা তুমি বলতে পারলে? মায়া কি আমাদের মেয়ে না? আমাদের রক্ত নাও? আমরা কি ওর ক্ষতি চাইব কখনো? আমরা চাই না ও দ্রুত সুস্থ হয়ে যাক। তুমি কিভাবে বললে আমরা মায়াকে পাগল বানাচ্ছি? এত ডাক্তার, এত ওষুধের জন্য দৌড়াদৌড়ি কে করছে? আমি করছি না? তাহলে আজ তুমি কিভাবে বললে আমি মায়ের অসুস্থতার জন্য দায়ী? তোমার মেয়ে কি সারাদিন ঘরে বসে শুয়ে থাকলেই ভালো হয়ে যাবে ভাবি? ওকে নতুন পরিবেশ, নতুন মানুষ দিতে ডাক্তার বলেছে, সেজন্য ওকে আমরা বিয়ে দিতে চাইছি। অথচ তুমি আজ আমাদের দোষী করছো সবকিছুর জন্য। সালেহা বেগমের কথা শেষ না হতেই বসার ঘরে উপস্থিত হলো আরিফ, শফিকুল ইসলাম আর জুয়ের বাবা সাজিদুল ইসলাম। 3 জনের গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি। বসার ঘরে ঢুকতে ঢুকতে 3 জনই শুনেছে সালেহা বেগমের আবেগময় কথা। শফিকুল ইসলাম গম্ভীর মুখে বউ আর বোনদের দিকে তাকালেও সাজিদুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি দেখে। রেহেনা বেগম সম্পর্কে বড় ভাবি হয় বলেই বেয়াদবি করা ঠিক হবে না। এই জন্য তিনি বাসার সবার উদ্দেশ্যে রেহেনা বেগমকে কটাক্ষ করে বললেন, এই ঘরে পুরুষেরা এখনো জীবিত আছে, মরেনি কেউ। তাই এই বাড়িতে মহিলা সর্দারের প্রয়োজন নেই। আমরা পুরুষরা সবাই মরে গেলে তখন না হয় মহিলারা সর্দারি করবে। মায়ের প্রতি হওয়া অন্যায় থেকে দীর্ঘ সময়ের রাগ ভেতরে পুষে রেখেছিল রেহেনা বেগম। আজ পর্যন্ত তিনি স্বামীর মুখে তর্ক করেননি, কিন্তু আজ যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল। ওনার ছোট মেয়েটার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা বাবা হয়ে কিভাবে শফিকুল ইসলাম চুপ করে থেকে দেখছে, শুধু লোক দেখানো সমাজের ভয়ে? রেহেনা বেগম আজ থেমে থাকবেন না। সাজিদুল ইসলামের কথাই তৎক্ষণাৎ উত্তর করে বলল, এই ঘরের বউরা সত্যি কথা বললেই মহিলা সর্দার হয়ে যায়, আর এই বাড়ির মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে, তখন কেউ মহিলা সর্দার হয় না। আমি এই বাড়ির পুরুষ মহিলা কারো সর্দারি মানব না। কেউ আমার বাচ্চা মেয়ের ওপর জোর করলে আমি তখন স্বামী, সমাজ, দেবর কাউকে মানব না। সাজিদুল ইসলাম আগের নাই রাগান্বিত গলায় বললেন, আপনার মেয়ে যখন আমাদের জন্য কাঁধে করে বদনাম বয়ে আনছিল তখন আপনি কই ছিলেন? তখন কেন বোঝালেন না মেয়েকে? আপনার মেয়ের জন্য বাইরে মুখ দেখাতে পারছি না আমরা। আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের কথা চিন্তা করবেন না? আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগবে। আপনি বরং আপনার সংসার সামলান, বাকিটা এই বাড়ির পুরুষরা সামলে নেবে। সাজিদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মাথার টুপিটা পকেটে গুজল। রোজ রোজ একই বিষয়ে বাপ চাচার সঙ্গে তর্ক করতে করতে আজ ক্লান্ত সে। তাই সে একটা ডিসিশন নিয়েছে, এই বাড়িতে থাকলে মায়ার আর ভালো হয়ে ওঠা হবে না, আর না কখনো এই বাড়ির পরিস্থিতি ঠিক হবে। মায়ের সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফকে এই বাড়ি, এই পরিবেশ ত্যাগ করতে হবে। অন্তত যতদিন না রিদ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে। এই বাড়িতে আর ফিরবে না সে। এই বাড়ির পরিবেশ অসুস্থ হয়ে গেছে। আরিফ হাতের টুপিটা পকেটে গুজতে গুজতে রেহেনা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল, আম্মু, সামনের সপ্তাহে মায়াকে নিয়ে আমি চট্টগ্রাম ফিরব। মায়া এই পরিবেশে সুস্থ হবে না। এই বাড়ির পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে। এখানে শ্বাস ফেলতেও দম বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অন্তত তোমার স্বামীর সংসার ছেড়ে ছেলের ভাড়া ঘরে সম্মানে থাকবে আম্মু। যদি ছেলে মেয়ের সঙ্গে যেতে চাও তাহলে রেডি থেকো। এক কাপড়ে এই ঘর থেকে নিয়ে যাব। আজই তোমাদের নিয়ে যেতাম, কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য। আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে আর কয়েকটা দিন কষ্ট করে এই বাড়িতে থেকে যাও আম্মু। জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনোই যেতাম না। তুমি যাবে আমার সাথে আম্মু? ছেলের কথায় টলমল করা চোখের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে রেহেনা বেগম বললেন, আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা। আমার ছেলে মেয়ে যেখানে থাকবে আমি সেখানেই থাকব। এই ঘরে আমার কোনো প্রয়োজন নেই আর। মা ছেলের কথায় তেতে উঠলেন সবাই। শফিকুল ইসলাম, সাজিদুল ইসলাম 2 ভাই যখন আরিফের বিরুদ্ধতা করবে তার আগেই আরিফ ক্লান্তিতা টেনে শান্ত গলায় বাপ চাচার উদ্দেশ্যে বলল, আমি বড্ড ক্লান্ত বাবা। আজ আর ঝামেলা ভালো লাগছে না। এই বাড়ির পরিবেশে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ আজ আর না। মা বোন দুজনকে আমার সঙ্গে নিয়ে যাব আগামী সপ্তাহে। যদি আপনাদের কিছু বলার বা করার থাকে তাহলে বলবো, আগে এই বাড়ির পরিবেশ ঠিক করেন, নয়তো আমাকে আটকাতে পারবেন না।
কথাগুলো বলেই আরিফ ঘাড় ঘুরিয়ে তাকালো রেহেনা বেগমের দিকে। শান্ত স্বরে আবারও বলল, কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী, আমাকে ভাই ভাই বলে ডাকে। মেয়েটার খেয়াল রেখো, মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটাও ভালো থাকবে। ছেলের কথায় রেহেনা বেগম সম্মতি জানাতেই আরিফ সবাইকে উপেক্ষা করে নিজের ঘরের দিকে চলে গেল। আরিফ চলে যেতেই রেহেনা বেগমও রান্নাঘরে ঢুকে গেল। পেছন পেছন সাবিনা বেগমও সেই দিকেই গেল। উপস্থিত 5 ভাই বোন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাকালো। শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করল। সাজিদুল ইসলাম এগিয়ে এলো বোনদের দিকে। আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনল ফুপিদের কথাবার্তা চাচার সঙ্গে। ওরা আবার মায়ের বিয়ের বিষয়টা টেনে আলোচনা করছে। আরিফ বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখানে সেও মস্ত বড় একটা ভুল করেছে। যেদিন হৃদমায়ের বিয়ের সম্পর্কে সে শুনেছিল, সেদিন যদি সে রাগ না করে বরং হৃদমায়ের বিয়ের সত্যতা যাচাই বাছাই করত, তাহলে আজ এই কথাগুলো শুনতে হতো না। প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকে ও চুপ করিয়ে দিত। আরিফ হৃদমায়ের বিয়ের সম্পর্কে যতটুকু জানে সবটা সে মায়ের মুখে শুনেছে, কারণ হৃদ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেও দুজনের বিয়ের বিষয়টা ওইভাবে ঘেটে দেখেনি। আদৌ হৃদমায়ের বিয়ে হয়েছে কিনা, কিংবা তাদের কাবিননামা আছে কিনা, কোথায় দুজনের বিয়ে হয়েছিল সে কিছুই জানত না। পারিবারিক ঝামেলায় এখন মায়ের মুখে সব শুনতে পারল। আসলে হৃদমায়ের বিয়ের কোনো কাবিন কাজী কোনো প্রমাণই নেই, আর প্রমাণ ছাড়া যে পরিবারকে বোঝাতে পারবে না সেটাও জানে আরিফ। মায়ের বিয়ের কাবিননামার একটা কপি অন্তত হৃদের থেকে নিয়ে আরিফের কাছে রাখা দরকার ছিল। আরিফ জানে হৃদ কখনো মিথ্যে বলবে না। সে যখন বলেছে হৃদমায়ের বিয়ে হয়েছে, তার মানে বিয়েটা সত্যি সত্যিই হয়েছিল। কিন্তু মুখের কথায় তো আর পরিবারকে বোঝানো যাবে না। সেজন্য আরিফের খুব করে মনে হলো মায়ের বিয়ের কাবিননামাটা অন্তত রাখা দরকার ছিল তার। এর মাঝে আরিফ আবারও আসিফকে কল দিয়ে জানতে চেয়েছিল তার কাছে হৃদমায়ের বিয়ের কাবিননামা বা অন্য কোনো ডকুমেন্টস আছে কিনা। ব্যস্ততার আসিফ জানায় হৃদের পার্সোনাল ডকুমেন্টস হৃদ নিজের কাছে রাখে, এসব আসিফ বা বাড়ির অন্য কারো কাছে পাওয়া যাবে না। হতাশার আরিফ তারপর থেকেই আসিফের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিল। হৃদের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথাই হতো না তাদের মাঝে। হৃদের জ্ঞান এখনও ফেরেনি। আজ 1 মাস হতে চলল। তবে এর মাঝে 2-1 দিন হৃদের বডি পার্ট অল্প স্বল্প নড়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে শোনা যায়। ডাক্তাররা আশা করছে খুব দ্রুতই হৃদের হুঁশ ফিরে আসবে। তবে মায়া হৃদের কোনো খবর জানে না। সেই দিন রাতেই আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে। পরদিন আর রাফা আসলো না। রাফা আসলো আরও 2 দিন পর। ঘটনাটি রাফা আসার 1 দিন আগে, আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার 32 দিনের মাথায় এক সন্ধ্যায় মায়া নিজের রুমে বসেছিল। তখনই হাতে ভাতের প্লেট নিয়ে কক্ষে ঢুকলো মায়ার মা রেহেনা বেগম। মায়ের ওপর ওনার অসীম রাগ, যেটা চোখে মুখে ফুটে উঠছে ওনার। বাসায় আজ আবার মায়ের 3 ফুপু এসেছিল। তবে তারা বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহেনা বেগমকে যা নয় তাই শুনিয়ে গেল মায়ের জন্য। তিনি সন্তান মানুষ করতে পারেননি, এই জন্য স্বামী, দেবর, ননদরা সকলেই ওনাকে কথা শুনিয়ে চলে আজকাল। বিয়ের এত বছর পরে সে মেয়ের জন্য এইভাবেই সকলের কাছে অপমানিত হতে হবে, সেটা সত্যিই লজ্জাজনক। ওনার মেয়ে না হয় ছোট বলে প্রেম করেই ফেলেছে, সেজন্য মেয়েকে শুলের আগায় রাখছে সকলে। ওনার মেয়েটা যে অসুস্থ সেই খেয়াল রাখছে না কেউ। ফাঁসির আসামির সাথেও এতটা জুলুম করে না যতটা চাপ ওনারা মেয়ের ওপর করছে। তার উপর আবার ওনার বড় মেয়ে স্বামীর সংসার ছেড়ে আজ বাপের বাড়িতে এসে উঠেছে। মায়ের জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে, এই জন্য আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে বাড়িতে। ওনার মেয়েদের ওপর থেকে বিপদ যেন কাটছেই না, একটার পর একটা বিপদ এসে পড়ছে এই বাড়িতে। আজ আরিফও বাড়িতে নেই যে মায়ের হয়ে কথা বলবে। উনি একা কারোর সাথে কথায় পেরে ওঠে না। আল্লাহ, তুমি আমার মেয়েদের ওপর সহায় হও, এসব বিপদ থেকে মেয়েদের দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করো, আমিন। মনে মনে আমিন বলেই রেহেনা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢোকার আগে শাড়ির আঁচলের চোখ মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে। মায়া জুই খাটের 2 কোণায় বসেছিল। রেহেনা বেগমের উপস্থিতিতে দুইজনই তাকালো ওনার দিকে। উনি রাগী ভঙ্গিতে মায়ের দিকে এগোলো। হাতের গ্লাসটা ঠাস করে কর্নার টেবিলের ওপর রেখে ভাতের প্লেটে হাত দিল। মায়ের পছন্দের মাছ ভাত করে নিয়ে এসেছেন তিনি। মেয়েটা খাবার একেবারেই খায় না, নিচেও যায় না। রেহেনা বেগম ভাত মাখো মাখো করে মায়ের মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন, আমি একটা নষ্টা মেয়ে পেটে ধরেছি, ছোট বয়সে পড়াশোনা না করে নাগর ধরেছে। সবাই ঠিকই বলে, সব দোষ আমার পেটের। মেয়েকে শিক্ষা দিতে পারিনি,
সেজন্য পরিবারের সম্মানের কথা চিন্তা না করে নাগরের জন্য পাগল হয়ে ঘরে বসে আছে। আমাকে মানুষ থুথু করে যায়। আসলে আমি মানুষের থুতু ফেলারই যোগ্য। একটা পাপ পেটে ধরেছি আমি। মানুষ যেন এমন পাপ আর জন্ম না দেয় কেউ। মুখে ভাত নিয়ে মায়ের চোখ টলমল করে উঠল মায়ের কথায়। রেহেনা বেগম ফের মায়ের মুখে ভাত ঠুসে দিতে দিতে দুঃখে কষ্টে রাগে কান্না করতে করতে বললেন, সবাই বলে তুই নাকি পাগল হয়ে ঘরে বসে আছিস হৃদের জন্য, আর বড়টার সংসার ভাঙতে চলেছে তোর জন্য। তুই যেই ব্যাটারে পছন্দ করলি ওই ছেলের নাকি আর একটা প্রেমিকা আছে শশী নামের। ওই মেয়ের মা এসে মুক্তার শ্বশুরবাড়িতে হামলা করেছে, মুক্তার গায়েও হাত তুলেছে। সেজন্য স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে উঠেছে। তোর ছোট চাচা মুক্তাকে নিয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে মামলা করতে। আজ তোর জন্য আমার সুন্দর সংসারে আগুন লাগলো। না তুই ওই ছেলের পেছনে যেতি, আর না মুক্তার সংসারটা ভাঙত। তুই পাগল না হয়ে একেবারে মরে গেলেও তো পারতি, সবাই শান্তিতে থাকতো। তুই মরে যা, নয়তো আমাকে মেরে ফেল। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগছে না। মায়ের কথাই মুখে ভাত নিয়েই মায়া ডুকরে কেঁদে উঠল। অসুস্থ মায়ার সারা শরীর মুহূর্তেই তরতর করে কেঁপে উঠতে উঠতে মুখে ভাত নিয়ে মায়া শুধু কোনো রকমে ডাকলো রেহেনা বেগমকে, আম্মু আম্মু। জুই পাশ থেকে এসে জাপটে জড়িয়ে ধরল মায়াকে। রেহেনা বেগমকে বাধা দিয়ে জুই বলল, এসব কি বলছেন বড় আম্মু? মায়া মরবে কেন? এখানে মায়ের কি দোষ? রেহেনা বেগম হাত ঝাড়ি দিয়ে মায়ের থেকে জুইকে ছাড়িয়ে দিতে দিতে বলল, তুই ওর থেকে দূরে থাকবি জুই, নয়তো তুইও ওর মতো খারাপ হয়ে যাবি। যা, তুই মুক্তার রুমে যা। জুই জেদ্দি গলায় বলল, না আমি যাব না, এখানেই থাকবো। রেহেনা বেগম জুইয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠেসে ঠুসে ঢুকালো মায়ের মুখে। মায়ের ডুকরে কান্নায় ভাত চিবোতে পারছিল না। নাক মুখে কাশি উঠে যাওয়াতে তিনি হাতের গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল। মায়ের মুখ চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়া মুখে ভাত নিয়েই জ্ঞান হারালো, শরীর কাঁপতে কাঁপতে, অতিরিক্ত মানসিক চাপে। রেহেনা বেগমের রাগ তক্ষুনি মাটি হয়ে গেল মায়াকে জ্ঞান হারাতে দেখে। তিনি দ্রুততাই হাতের প্লেট আর গ্লাস টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে তার আগেই জুই মায়ের কাছে এগিয়ে আসে। রেহেনা বেগম জুইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিতেই হু হু করে ডুকরে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে। ওনার ছোট মেয়েটা সবচেয়ে আদরের আর যত্নের ছিল, কখনো ফুলের টোকা দেয়নি। আজ কত ঝড়ঝাপটা যাচ্ছে এই মেয়েটার ওপর দিয়ে। মেয়েটা মানসিকভাবে অসুস্থ, অতিরিক্ত চাপ নিতে পারে না। তারপরও কেউ একটা দিন রেহাই দেয় না মেয়েটাকে। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে কত কথা হয় বাসায়। সবসময় ওনার স্বামী আর দেবরের কান ভরে রাখে ওনার 3 ননদ, যার জন্য ওনাকেও এটা সেটা শুনতে হয়। উনি তারপরেও মেয়েকে কিছু না বলে নীরবে চুপ থাকেন। কিন্তু আজ যখন বড় মেয়ে মুক্তার সংসার ভাঙতে চলল মায়ের জন্য, তখন তিনি আর রাগটা চেপে রাখতে পারেননি। যা নয় তাই বলে ফেলেছেন অসুস্থ মেয়েটাকে। কিন্তু তিনিও বা কী করবেন? বড় মেয়ের সংসারটা তো শেষ, এবার ছোট মেয়ের জীবন যাবে এই ঝড়ঝাপটায়। ঠিকঠাক ওষুধ পর্যন্ত খাচ্ছে না মেয়েটা। এত অশান্তিতে এমনিই মারা যাবে ওনার মেয়ে। কুঞ্চিত কপালের ভাঁজ সোজা হলো তৃতীয়বারের মতো ওপাশের কলটি অকারণে ডিসকানেক্ট হয়ে যাওয়াতে। কান থেকে ফোন নামিয়ে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই আয়নের কুঞ্চিত কপালে ভাঁজে ভাঁজে টেনশনে বলিরেখা দেখা দিল। বিগত 1 সপ্তাহ ধরে আয়ন বাংলাদেশে জুয়ের কাছে ফোন মিলানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই তার কলটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অকারণে। লন্ডনে আসার পর থেকে হৃদকে নিয়ে ব্যস্ততার জন্য মায়া আর জুই দুজনের কারো খোঁজ নিতে পারেনি আয়ন। টেনশনে টেনশনে মাথা থেকে ছুটে গিয়েছিল বাংলাদেশের কারো খোঁজ তার কাছে নেই। যদিও পরিবারের সকলে এখন লন্ডনে আছে, বাংলাদেশে তেমন কেউ নেই খোঁজ নেওয়ার মতো। সেজন্য হয়তো আয়নের হৃদের টেনশনে টেনশনে মনে ছিল না জুইদের খোঁজ নেওয়া দরকার তার। আসিফের সঙ্গে প্রায় কথা হয়। আয়ন আসিফের থেকে বেশ কয়েকবার মায়া জুয়ের খবর নিয়েছে। আসিফ বারবারই বলেছে মায়া নাকি ভালো আছে, মায়া নাকি একটু অসুস্থ, বাকি সব ঠিকঠাক আছে। স্বামী অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর কোলে পড়ে থাকলে বউ হিসেবে মায়া যে টেনশনে টেনশনে অসুস্থ হয়ে যাবে সেটার ধারণা আয়নের আছে। তবে মায়া কতটা অসুস্থ সেই খবর আয়ন জানে না। আয়নের তথ্য অনুযায়ী আসিফ ও মায়া বা জুয়ের সঠিক খবর জানে না। আরিফের সঙ্গে আসিফের যোগাযোগ হয়, সেখান থেকেই সপ্তাহে 2-1 বার কল করে মায়ের খবর নেওয়া হয় হয়তো। অথবা আরিফ হৃদের অবস্থা জানতে চাইলে তখন হয়তো আসিফও ফাঁকে ফাঁকে আরিফের থেকে মায়া কেমন আছে সেটা জেনে নেয়। সবাই ভালোই আছে, এতটুকু খবর আপাতত লন্ডনে এসে পৌঁছায়। আজ বিগত 33 দিন হতে চলল লন্ডন শহরে আছে ওরা। এই 33 দিনে আয়নের সঙ্গে জুয়ের যোগাযোগ হয়নি।
আয়ন বিগত 1 সপ্তাহ ধরে চেষ্টা করছে জুয়ের ফোনটাই কল মেলানোর, কিন্তু দুঃখজনকভাবে প্রতিবারই কল কাট হয়ে যাচ্ছে। আয়ন চিন্তিত মনে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। কয়েক সেকেন্ড রিং হতেই ফোন রিসিভ করলো আসিফ। আয়নকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই দিকের কী অবস্থা আসিফ? সব কিছু ঠিকঠাক আছে? কোম্পানির কী অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালোই চলছে ভাই। হৃদ ভাই নেই, সেজন্য কোম্পানি চালাতে হিমশিম খাচ্ছি। নতুন কোনো প্রজেক্টের কাজ নেইনি, আগে যা ছিল ওগুলোর কাজ চলছে আপাতত। বাকিটা ভাই সুস্থ হয়ে আসলে দেখা যাবে। নিহাল স্যার কবে ফিরবেন দেশে, কিছু জানেন ভাই? আয়ন বলল, এই সপ্তাহে হয়তো আসতে পারে। ওনার ব্যবসায়িক আর রাজনৈতিক কাজে চট্টগ্রামে কিছুদিন থাকবে, তারপর ঝামেলা মিটে গেলে আবার রিটার্ন এখানে ফিরবে নাকি। শুনলাম রিটার্ন টিকিট করেছে নাকি। আসিফ ক্লান্তিময় হতাশ গলায় বলল, এখন বাংলাদেশে নিহাল স্যারের খুব প্রয়োজন আয়ন ভাই। বাংলাদেশে খুব ঝামেলার মধ্যে যাচ্ছি ভাই। আমি একা দুটো কোম্পানি আর রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি। নির্বাচনের অবস্থাও খুব গরম। খানবাড়ির কাউকে বাংলাদেশে উপস্থিত না পেয়ে এক দ্বন্দ্ব আবারও বাড়ছে আয়ন ভাই। অন্তত নিহাল স্যারকে আপনি বুঝিয়ে বলুন দ্রুত বাংলাদেশে চলে আসতে, ওনার খুব প্রয়োজন এখানে। আয়ন আসিফের কথাগুলো মনোযোগ সহকারে শুনে বলল, আচ্ছা আসিফ, হৃদের অ্যাক্সিডেন্ট কারা করিয়েছিল সেই খবর কিছু পেয়েছ? আসিফের উত্তর আসলো তৎক্ষণাৎ। বলল, জি ভাই, পেয়েছি তো। সব তথ্য হৃদ ভাইয়ের আম্মার কাছে জমা আছে। উনি বলেছেন আর কাউকে এসব তথ্য না দিতে, এমনকি নিহাল স্যারকেও না জানাতে বলেছে কারা জড়িত আছে হৃদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে। যা করার ম্যাডাম দেশে ফিরে নাকি করবেন। আপাতত এইসব বিষয়ে চুপ থাকতে বলেছেন। নিহাল স্যার বাংলাদেশে আসলেই বুঝতে পারবেন রাজনৈতিক পরিস্থিতি কতটা গরম হয়ে আছে। এই মুহূর্তে হৃদ ভাইকে খুব প্রয়োজন পড়তো নিহাল স্যারের। আয়ন আসিফকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা আছি তো আসিফ, আল্লাহ ভরসা। আমরা মামার পাশে থাকব। হৃদের অবস্থা একটু ভালো হলেই বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করব আমি। জি ভাই। আয়ন মৃদুস্বরে ডেকে বলল, আসিফ। জি ভাই। মায়ের কোনো খবর জানিস? না ভাই। আরিফের সঙ্গে তোর যোগাযোগ হয় না? হয় ভাই, কিন্তু লাস্ট 5-6 দিন তেমন কোনো যোগাযোগ করতে পারিনি, ব্যস্ততায়। একটু বেশি ব্যস্ততা যাচ্ছে, সেজন্য কারো খবর নিতে পারিনি। কেন ভাই, কোনো সমস্যা? না সমস্যা না, এমনি আর কি। আমি ফোন দিচ্ছিলাম মায়াদের হাতের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না, হয়তো নাম্বার বন্ধ করে রেখেছে। তুই একটু আরিফকে কল দিয়ে জিজ্ঞেস করতো ওই বাড়িতে সবাই কেমন আছে। জি ভাই, এক্ষুনি কল দিয়ে দেখছি আমি। আয়নের কল কেটে যেতেই আসিফ আরিফকে কল মিলালো, কিন্তু ওপাশ থেকে প্রথমবারের মতো আরিফের নাম্বারটি বন্ধ পেতেই চিন্তিত কপাল কুঁচকে আসলো আসিফের। প্রথমবার কল কেটে যেতেই আসিফ দ্বিতীয়বার কল মিলালো একই নাম্বারে, কিন্তু পুনরায় একই কথা বলে কল কেটে যেতেই আসিফ তৎক্ষণাৎ কল মিলালো আয়নকে। ওপাশে আয়ন ফোন হাতে নিয়েই বসেছিল। আসিফের কল দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ হলো সেটি। আয়ন কিছু বলবে তার আগেই আসিফ বলল, আয়ন ভাই, আরিফের নাম্বার তো বন্ধ বলছে, ফোন যাচ্ছে না। আসিফের কথায় আয়নের মাঝে টেনশনের অস্থিরতা দেখা দিল। প্রথমে জুইদের ফোন বন্ধ, এখন আরিফের ফোন বন্ধ বলছে। কোনো বিপদ হয়নি তো ওই বাড়িতে কারো? অথচ আয়ন আসিফ দুজনেই কেউ তখনও জানত না আরিফ ইন্ডিয়াতে গেছে 2 দিন হলো। আয়ন অত্যন্ত চিন্তিত সুরে বলল, কাউকে আশুগঞ্জ পাঠাও আসিফ, ওই বাড়ির সবার খোঁজ নাও প্লিজ। কারো কোনো বিপদ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। আসিফ সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে বলল, আপনি টেনশন করবেন না ভাই, আমি ভাবির খবর নিয়ে আপনাকে জানাবো। দ্রুত জানাও আসিফ। আয়নের কথা কাটার আগেই আসিফ তাড়াহুড়োই বলল, আয়ন ভাই, ফাহাদ ভাইয়ের বউ তো মায়া ভাবির আপন বোন হয়। ফাহাদের কাছে কল দিলে তো মায়া ভাবির খবর নেওয়া যাবে হয়তো। আসিফের কথায় আয়নও সম্মতি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি খবর নিয়ে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। জি ভাই। আসিফ আগের ন্যায় এবার কল মিলালো ফাহাদকে। পরপর 2বার রিং হতেই তৃতীয়বারে কলটা রিসিভ করলো ফাহাদ। দুজনের মাঝে কুশল বিনিময়ের মধ্যে আসিফ মায়ের কথা ফাহাদের কাছে জানতে চাইলে ফাহাদ বলল, আসিফ ভাই, আমি তো ঢাকায় নেই, চট্টগ্রাম খানবাড়িতে আছি 2 দিন ধরে। মুক্তা ঢাকায় আম্মুর কাছে আছে। আমার সাথে মুক্তার কথা হয় না 2 দিন হলো, সেজন্য আমি বলতে পারবো না মায়ের কথা। আসিফ রয়ে শুয়ে ফাহাদকে বলল, তুমি একটু বাসায় ফোন করে মায়া ভাবির খবরটা নাও ফাহাদ। লন্ডন থেকে ফোন এসেছে, সবাই মায়া ভাবির খবর চাচ্ছে। তুমি তোমার বউয়ের থেকে মায়া ভাবির খবরটা নিয়ে আমাকে জানাও প্লিজ। কথা শেষ করে আসিফ ফোন কেটে দিল। সবার কথাটা আসিফ এমনিই বলল। আসলে সবার কথা না বললে হয়তো ফাহাদ নিজের বউকে কল দিয়ে মায়া ভাবির খবর নিত না। এখন সবার কথা শুনে নিশ্চয়ই নিজের বউ থেকে ভাবির খবরটা অবশ্যই নেবে। হলেও তাই, আসিফের কথা মতোই কাজ হলো। ফাহাদ সত্যি সত্যিই বাড়িতে ফোন দিল মুক্তার কাছে, কিন্তু সেই ফোন রিসিভ করলো ফাহাদের মা।
ফাহাদ নিজের বউয়ের কথা জানতে চাইলে ফাহাদের মা ভয়ে আমতা আমতা করলো সত্যিটা জানাতে। মুক্তা যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সেই খবর ফাহাদ এখন পর্যন্ত জানে না। জানলে নিশ্চয়ই এতক্ষণ শান্তভাবে কথা বলতো না। মুক্তা চলে যাওয়ার সময় হাতের ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। ফাহাদের মা সত্যিটা লুকিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, তোর বউ তো আজ বাপের বাড়ি গেছে ফাহাদ, ফোনটা ভুলে বাসায় ফেলে গেছে। ফাহাদ মায়ের কথায় হালকা কপাল কুঁচকে বলল, হঠাৎ আজ এই অসময়ে ওই বাড়িতে গেল কেন আম্মা? আমি জানি না, হয়তো কোনো কারণ হবে। তুই তোর শাশুড়িকে ফোনে কল করে দেখ কি বলে। আচ্ছা। ফাহাদ সত্যি সত্যি রেহেনা বেগমের ফোনে কল দিল। মায়ের ফোনটা মুক্তার হাতে ছিল বলে ফাহাদের প্রথম কল মুক্তা রিসিভ করল। ফাহাদ মুক্তার বাড়ি আসার কথাটা জানতে চাইলে মুক্তা প্রচণ্ড রাগারাগি করল ফাহাদের সঙ্গে। ফাহাদ মুক্তার সঙ্গে তর্কে না জড়িয়ে ফোন কাটার আগে সুন্দর করে জানতে চাইল মায়া কেমন আছে সেইটা। আর এতে আবারও তেলে বেগুনে জ্বলে উঠল মুক্তা। ফাহাদের পরিবারের জন্য আজ এত কিছু হলো। মুক্তার সুন্দর সংসার ভাঙতে চলেছে। মায়াও পাগল হয়ে বাসায় বসে আছে। পাগল মায়ার খোঁজ এতদিন তো ফাহাদ করল না। যেই মুক্তা আজ বাপের বাড়িতে চলে আসলো তখনই ফাহাদ কল করে জানতে চাইছে মায়া কেমন আছে সেইটা। এর আগে কেন মায়ের খোঁজ করল না সে? বড় দুলাভাই হিসেবে কি ফাহাদের কোনো দায়িত্ব নেই? মুক্তা ফাহাদের কল কাটার আগে রেগে মেগে শুধু এতটুকুই বলেছিল যে মায়া ভালো আছে, খুব ভালো আছে। মায়ের খবর কারোর নেওয়ার দরকার নেই, এমনকি ফাহাদেরও না। অথচ বুঝতেই পারল না রাগের পেছনে থাকা মুক্তার কষ্টটা। কারণ ফাহাদ তখন জানতো না মুক্তা কেন বাপের বাড়িতে চলে গেছে, কি হয়েছিল মুক্তার সঙ্গে ফাহাদদের বাড়িতে। অথচ ফাহাদ মুক্তার রাগান্বিত কথাগুলো বিশ্বাস করে ফোন দিল আসিফকে এবং পই পই করে বলল মায়া ভালো আছে, সুস্থ আছে। আসিফও ফাহাদের সেই খবর পাঠালো লন্ডনে আয়নের কাছে। মায়া ভালো আছে সেই খবর শুনে আয়নও শান্ত হয়ে গেছে। অথচ কেউ জানতেই পারল না মায়ের সঙ্গে কতটা ষড়যন্ত্র চলছিল তার বাড়িতেই। হৃদ নেই, আরিফ নেই পাশে, একা মায়া আরও একা হয়ে গেল পরিবারের চাপে। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস। চারপাশের অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি। সকাল 4:56 কিংবা 57 ঘরে হৃদের রেগুলার চেক আপের ডাক্তাররা উপস্থিত। সঙ্গে খান পরিবারের সকলেই কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত 45 দিনের পর আজ হৃদের হুঁশ ফিরেছে। যদিও এখনও চোখ মেলে তাকায়নি, তবে ডাক্তারদের খবর পেয়ে এই শেষ রাতের মধ্যেই খান পরিবারের সকলেই হাসপাতালে ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মেলে যেন আপনজন সবাইকে পাশে পায় সেই আশ্বস্তে। যদিও হৃদের শরীর বিগত 1 সপ্তাহ ধরে রেসপন্স করছিল, তবে আজ সজ্ঞানে ফিরবে এমনটাই জানায় ডক্টররা। হলেও তাই। সকাল 5:07 হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেন নলটা বাঁধা। অল্প মাথা দুলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। বন্ধ চোখের পাতা টেনে খুলতে গিয়ে আবারও ঝাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেকদিন পর হঠাৎ আলোর তেজের রোশনিটা যেন হুট করে হৃদের চোখে সইল না, তাই ডক্টর নার্সকে বলল রুমের আলো কমিয়ে দিতে। হৃদ ঝাপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতেই অল্প আলোয় দেখল বেশ অনেকগুলো পরিচিত মুখকে। মাথায় অসহ্য ব্যথা অনুভব হতেই হৃদ বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইল। সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করল ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে, সেসব হুট করেই যেন কোনো কিছু মনে করতে পারল না। আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারা সেটা ঠাহর করতে পারল। শুধু বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। এক ঝটকায় ডাক্তারের হাতটাও ছাড়িয়ে নিল নিজের হাত থেকে। অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নড়ালো। স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মেলে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো, সেই সাথে পরিচিতও লাগলো সবাইকে। একপাশে সুফিয়া খান রাদীপ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান, আয়ন আর ডাক্তার সহ 2 জন নার্স। পায়ের কাছে আরাফ খান, হিনা খান, সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝল না, আর না ধরতে পারল এই অসময়ের সকালে কেন হৃদের রুমে ভিড় জমিয়েছে তারা। তার অসহ্য মাথা ব্যথাটাও কমছে না। বিরক্তিতে হৃদ হুট করেই উঠে বসতে চাইলে হাতের ক্যানোলা আর নাকের অক্সিজেনের নলে টান খেলে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে 2 হাতে টেনে নাকের নল আর বাম হাতের ক্যানোলা খুলে ফেলতে ফেলতে বলল, বাল, এই বালছাল কে লাগাইছে আমার হাতে? ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারল না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা, আর না বুঝতে পারল তার মাথা ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবে উঠেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো হৃদের এখনো বোধগম্য নয়।
হৃদকে 2 হাতে টেনে টুনে সব খুলতে দেখে উপস্থিত সকলেই আঁতকে উঠল। আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস হৃদ? প্লিজ থাম ভাই, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্যের হৃদ বিরক্তিতে বলল, বালের অসুস্থ আমি, সর সামনে থেকে। আমার রুমে কি তোদের? বের হ, যা। কথাগুলো বলতে বলতে হৃদ পেট গলিয়ে রক্তবমি করতেই ছেলেকে তৎক্ষণাৎ 2 হাতে জাপটে ধরল সুফিয়া খান। হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলায় আটকে থাকা মরা রক্তটুকু বের হতেই হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করল পরিবারের সকলকে বাইরে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জমিয়ে। উপস্থিত সকলেই দিমোনা করে বের হলো। সবাই হৃদের সঙ্গে কথা বলতে চাইল, অথচ হৃদ অকারণেই অধৈর্য হয়ে রেগে যাচ্ছে বারবার। গায়ের ওপর ডক্টরের হাতটাও বিরক্তিতে ঝটকা মেরে ফেলে দিতে দিতে হৃদ বলল, বাল, মেয়ে মানুষের মতো হাতাহাতি করছেন কেন? সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষায় বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরের বোধগম্য না হলেও উপস্থিত সকলেই বেশ থমথমে মুখে দাঁড়িয়ে গেল। হুঁশে ফেরার পর হৃদের অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং তারা খুব স্বাভাবিকের ন্যায় হাস্যোজ্জ্বল মুখে নিজের ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল, নাও ইউ আর পারফেক্টলি হেলদি ইয়াং ম্যান। হৃদ কিছু বলবে তার আগেই একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো হৃদের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে। হৃদ সুন্দরী নার্সটিকে দেখে নাকমুখ কুঁচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশে ফেরার পর থেকে তিনি নীরব দর্শক ছিল, ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে। এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনও বোঝা দায়। তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ ঘাড় বেঁকে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখেও একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের? বিরক্ত লাগছে, যাও সবাই। সুফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পিঠে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে। তার আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানি নিল না, বরং 2 হাতে মাথা চেপে ধরে শুধালো, আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফকে ডাক দাও। হাতের কাপটা হাতে চেপেই সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে বলল, আসিফ নেই। আসিফ নেই কথাটা শুনে আবারও চট করে মেজাজ খারাপ হলো হৃদের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে? মারা গেছে ও? সুফিয়া খানের একই শান্ত সুর আসলো তখনই, না মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সুফিয়া খানকে বলতে না দিয়ে তার মাঝে রাদীপ উত্তরে বলল, ভাই তুমি আগে একটু রেস্ট করো, আসিফ ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোরে বলছি জ্ঞান দিতে, তোরে বলছি ডাক দিতে। হৃদ অকারণে সবার উপর রেগে যাচ্ছে। এটা দেখে সুফিয়া খান রাদীপকে থামিয়ে হৃদকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই, তুমি হাসপাতালে আছো হৃদ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে নেই? সুফিয়া খানের কথাই হৃদের কপালে ভাঁজ তীক্ষ্ণ হয়। 1 মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকেলের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল, আচানক একটা বাস তাকে চাপা দেয়, তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে, তার বউ তার পাশেই ছিল। বউয়ের কথা মাথায় আসতেই হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করল। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল, শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়েও হাসপাতালে আসলো না তাকে দেখতে, নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদ যে হুঁশে ফিরেছে সেই খবর পায়নি এখনো, নাকি হাসপাতালের মধ্যেও পড়ে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে। শান্ত হয়ে যাওয়া মেজাজ আবারও খিচে গেল মায়ার ওপর। তার হুঁশ ফিরে পাওয়ার পর কেন বেয়াদব বউটাকে দেখতে পেল না সেই কারণে। হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে তার আগে আবারও মাথা চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডাক্তার সহ প্রায় সকলেই হৃদকে ধরল। হৃদ শরীর ছেড়ে বেডে শুয়ে পড়তে পড়তে ডক্টর মুহূর্তেই হৃদের নাকে অক্সিজেন নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট গলায় বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট কথাই সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ছেলে যে বিয়ে করেছে তার বউ আছে, সেটা এতদিন ওনার মাথায় ছিল না। ছেলের টেনশনে টেনশনে বাকি সব কিছু ভুলতে বসেছিলেন তিনি। কিন্তু ছেলে সজ্ঞানে ফিরে সে তার বউয়ের খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানে না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না। সুফিয়া খানকে উত্তর না করতে দেখে হৃদ পুনরায় একই প্রশ্ন করল, আমার বউ কই? সুফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো, তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদীপ, আয়ন, হেনা খান, আরাব খান, নিহাল খান
এমনকি আয়নের বাবা মাও সুফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধী দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ কারো কাছে হৃদের বইয়ের কোনো খবর নেই। সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহুশরত হৃদের দিকে। ডাক্তার হৃদকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে ফোন দাও আয়ন, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। দুপুর 12টার ঘরে তীব্র ঠান্ডায় তুষারপাতে তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ের খোঁজে খান পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে বিকেল, লাপাত্তা মায়ের খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না। প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ের সন্ধানে, ফাহাদকেও করছে, অথচ আরিফের নাম্বারটা অফ যাচ্ছে বরাবরের মতোই। ফাহাদ নিজেও তার শ্বশুরবাড়ির কারো খবর দিতে ব্যর্থ। মুক্তারও ফোন অফ। নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর থেকে ওই বাড়ির কারো খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও বন্ধ দেখাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের ফোন নাম্বার বন্ধ যাওয়াতে টেনশনে পড়ে গেল সুফিয়া খান। আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জ। দুপুর থেকে বিকেল হতে হতে খবর আসলো মায়াদের বাড়িতে মস্ত তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোকজন কোথায় আছে কেউ জানে না। টেনশনে টেনশনে কেমন অপরাধ বোধে ভুগল হৃদের বাবা মা দুজনেই। এমন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করল জুয়ের, কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ। আয়নের মনে হলো এতদিন জুয়ের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করে ফেলেছে। সেদিন ফাহাদের উড়ন্ত কথায় বিশ্বাস করাটা তার ঠিক হয়নি। অন্তত একবার হলেও আয়নের আশুগঞ্জ লোক পাঠিয়ে সবার খোঁজ করার দরকার ছিল, তাহলে আজ হয়তো এইভাবে হারিয়ে যেতে পারত না। টেনশনে টেনশনে আয়নের কেমন বুক ব্যথা শুরু হলো। হৃদকে কি উত্তর দেবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবার যখন সন্ধ্যার দিকে ফিরল, তখনও সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হলো সুফিয়া খানকে। মায়া কই আম্মু? হৃদের প্রশ্নে নিশ্চুপে দাঁড়ালো সুফিয়া খান। আয়ন, নিহাল খান, রাদীপ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদীপ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরের কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথার আঘাতটা 1.5 মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথায় সার্জারি হয়েছে মোট 2টো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে তার। হাই পাওয়ারের মেডিসিনের কারণে শারীরিকভাবেও বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে চটচটে মেজাজের হয়ে গেছে। হৃদকে রেগে যেতে দেখে সুফিয়া খানের হয়ে রাদীপ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে সুফিয়া খান থামিয়ে দিল। তিনি শান্ত স্বরে বলল, এখানে নেই। সুফিয়া খানের কথা শেষ হতেই হৃদ অধৈর্য গলায় শুধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সুফিয়া খান ঘোরাতে চেয়ে বলল, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট করো। নিজের মাকে কথা ঘোরাতে দেখে হৃদয়ের কপাল কুঁচকে আসলো। সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও ব্যথা পেয়েছিল কাল? হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছিল আর আজ সে জ্ঞানে ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে সে এখনও অবগত নয়। সুফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী করছো কেন? ডাকো ওকে, আই ওয়ান্ট টু সি হার। সুফিয়া খান কিছু বলবে তার আগেই রাদীপ উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশে আছে। খানিকটা অসন্তুষ্ট গলায় জানতে চাইল হৃদ, তাহলে আমরা কোথায়? লন্ডনে। লন্ডনে? রাদীপ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডনে আছি 1.5 মাস যাবৎ। আজ 1.5 মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেজন্য ভাবি এখানে নেই। রাদীপের কথাই যেন হৃদের মস্তিষ্কে টনক নড়ে উঠল। সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সুফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল, তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। মায়ের কথাই শরীরের রক্ত টগবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বউয়ের খোঁজ করবে না তার পরিবার, অবহেলা করবে? আজ যদি হৃদ জীবিত না থাকতো তাহলে তার বউয়ের খেয়াল করতো না তারা? হৃদ তিত্তির মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে ছেলের বউয়ের খোঁজ করতে মনে ছিল না? সুফিয়া খানকে চুপ করে থাকতে দেখে হৃদের মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল, আরিফকে কল দে আয়ন, বল মায়াকে দিতে, আমি কথা বলবো। আয়ন কেমন অনিশ্চয়তায় বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যিটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারো কোনো খবর পাচ্ছি না, সবার ফোন বন্ধ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা জানিয়েছে মায়াদের বাড়িতে নাকি তালা। আশেপাশে খোঁজ করেছিল আমাদের লোক,
কেউ মায়াদের পরিবারের খবর দিতে পারেনি। বলতে গেলে এখনও খুঁজে পাওয়া যায়নি মায়াদের। আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতের ক্যানোলা টেনে খুলে ছিঁড়ে ফেলল ফ্লোরে। তার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। তার অনুপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি। তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনও দুই পরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে তার বউ একা হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবারের অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়ে গেছে হৃদের হুঁশে ফিরতে। অজানা ভয়ে হুট করেই হৃদের বুক কাঁপল। বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি যাতে না হয় সেই দোয়াই করল। বাকি সব বাদ। হৃদের অন্তত নিজের মা বাবার উপর বিশ্বাস ছিল তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানতের খেয়াল রাখবে, অন্তত অযত্ন অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুজনই ওর বিশ্বাস ভাঙল। সেজন্য আপাতত হৃদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইল। নয়তো দেখা যাবে রাগের বশে বাবা মার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা দপদপ করে উঠল। ইংল্যান্ডের বাতাস হুট করেই কেমন বিষাক্ত লাগলো। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তাই বেড থেকে নামতে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে ফেলতে রাদীপকে বলল, আসিফকে কল দে রাদীপ, আমি বাংলাদেশে ফিরব। হৃদের কথায় আটকে উঠল সকলেই। হৃদের চিকিৎসা এখনও শেষ হয়নি। লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদীপ আটকে ওঠার মতো করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসা প্রয়োজন। রাদীপকে বলতে না দিয়ে হৃদ বলল, চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হাসপাতালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদীপের শার্টগুলো থেকে একটা শার্ট গায়ে জড়ালো। পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে। রাদীপের আনা শার্টগুলো তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগ্রানো মেজাজটা আবারও খিচে গেল রাদীপের ওপর। চোয়াল শক্ত করে বলল, বালের শার্ট আনছিস তুই আমার, একটাও গায়ে লাগে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্লাউজের মতো শার্ট আনছিস কেন? একটাও গায়ে আসে না। রাদীপ চোখ আউড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘুরালো। হৃদকে দেখতে কেমন গজনি টাইপ আমির খানের মতো লাগছে। সার্জারি করার কারণে ন্যাড়া মাথা করতে হয়েছিল হৃদকে, যদিও এখনও ন্যাড়া মাথায় আছে। 1.5 মাসে হৃদের চুলগুলো হাফ ইঞ্চির চেয়ে কম আছে মাথায়। মাথার বাম পাশের আঘাতের জায়গাটা সেলাই করা, সেলাইয়ের দাগও স্পষ্ট এই বর্ণের মতো করে ফুটে উঠেছে। রাদীপ চোখ ঘুরে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজেরই এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছ। রাদীপের কথাই হৃদ কিছু বলবে তার আগেই আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি হৃদ, তুই প্লিজ শান্ত হ। হুটহাট কিছু করতে যাস না প্লিজ, তুই এখনও অসুস্থ, তোর হাসপাতালে থাকাটা জরুরি। আয়নের কথাটা না শোনার মতো করে বলল, তোকে জ্ঞান দিতে বলি নাই, আমার প্রয়োজন আমি বুঝি, সর সামনে থেকে। অয়ন হৃদকে বাধা দিতে দেখে রাদীপও এগিয়ে আয়নের সঙ্গ ধরে হৃদের পথ আটকে দাঁড়ালো। হৃদ মেজাজ হারিয়ে কক্ষে থাকা সেফ ধরে টেনে উল্টে ফেলতে চেতে উঠল সুফিয়া খানের ওপর। কন্ট্রোল করা রাগটা ধরে রাখতে না পেরে গর্জন করে উঠে বলল, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু, ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল তুমি রাখবে, অথচ তুমি রাখোনি। আমি জীবিত কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোর পেন বেশি হচ্ছে আমার, তুমি বুঝবে আমার কষ্ট। হৃদকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে সুফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে। ছেলেকে সুস্থ করতে গিয়ে যে ছেলের আমানতের খেয়াল রাখতে পারেননি তার আফসোস ওনার হচ্ছে। মূলত ওনার একটাবারের জন্য মনে হয়নি ছেলে বিবাহিত হওয়ার কথাও না। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুজনের। মায়ের হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতো না, সেজন্য অভ্যাসে ছিল না ছেলের বইয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বইয়ের খোঁজ করতে লাগলো, তখন ছেলের বউকে খুঁজে পাওয়ার মতো কোনো পথই তিনি এই লন্ডন শহরে বসে পাচ্ছেন না। সেজন্য তিনিও ঠিক করেছিলেন 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরবে মায়ার খোঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমাদের দিনরাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। যদি না আমি আমার বউকে গিয়ে হেফাজতে পাই, জীবনে দ্বিতীয়বারের মতো ছেলের মুখ দেখার সুযোগ পাবে না তোমরা আর। হৃদের কথায় দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি নিজেও ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো, তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুব খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথা ভেবেই লন্ডনে চলে এসেছিলাম। তাছাড়া মায়ের পাসপোর্ট আমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আসার ভিসা। নিহাল খানকে বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে নিয়ে আসতে পারতে আব্বু। মায়ের পাসপোর্ট আসিফের কাছেই ছিল,
তুমি জানতে আব্বু হাউ মাচ আই লাভ হার, তারপরেও আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে, তাহলে অবহেলা কিভাবে করলে? হৃদের কথাই নিহাল খানের মুখটা বন্ধ হয়ে যায় তক্ষণি। হৃদ হাসপাতালের ইউনিফর্মে বেরিয়ে যেতেই হৃদের পেছন পেছন রাদিফও দৌড়ালো ভয়ে। হৃদকে একা ছেড়ে দিলে যদি কোথাও কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে। সুফিয়া খান ছেলের চলে যাওয়ার দিকে তখনও গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা দেয়। অন্যদিকে 3 কবুলে মায়ের বিয়ে সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়েটা সম্পূর্ণ হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ের ছোট ফুপির গ্রামের বাড়ি থেকেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2টা গাড়িতে করে 15 জন সদস্য উপস্থিত হয়েছিল বিয়েতে। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, 2 হাত ভর্তি ল্যাপটানো মেহেদি। গায়ের তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, অন্য হাতটা নাদিমের হাতের ওপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হু হা কিছুই বলল না, কেমন পাথর মূর্তির নাই সকলের সঙ্গে হাঁটল গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজন দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। বিদায় বেলায়ও মায়া তার পরিবারের কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করল। সকলের চোখেই পানি, বিশেষ করে মায়ার মা রেহেনা বেগম নিশ্চুপ কাঁদছেন দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতো করে বিয়েটা দিয়েছে সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে উঠবে ওনার ছোট্ট মেয়েটা। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, মাথায় লাল দোপাট্টা, সিঁথিতে গোল্ডের টিকলি ঝুলছে, কানে ঝুমকো, গলায় স্বর্ণের হার, 2 হাতে 2টো স্বর্ণের চুড়িতে মায়ের সাদামাটা সাজ কমপ্লিট। অসুস্থ মায়ের তীব্র জ্বরের তাপে মেকআপ করল না কেউ। শুকনো ঠোঁটে ওইটুকু লাল লিপস্টিক দিয়েছিল নাদিমের বড় বোন রূপা। অল্প সাজেও যেন মায়ের রূপ চকচক করল। ভেজা চোখ, লাল মুখে দুর্বলতায় নুয়ে জড়িয়ে ধরে আছে রাফাকে। এটা নিয়ে অবশ্য বড়দের মাঝে দৃষ্টিকটু করেছিল, দুজনকে আলাদাও করতে চেয়েছিল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও মায়া বা রাফা কেউ কাউকে ছাড়ল না, বড়দের শাসানোতেও না। অবশেষে মায়ের সঙ্গে রাফাকেও দেওয়া হলো। মায়ের অসুস্থতার বিষয়টি বিবেচনা করেই সবাই এমন সিদ্ধান্ত নিল। বরের গাড়িতেও মায়া রাফা দুজন পাশাপাশি বসে, মায়া ঢোলে রাফার কোমর জড়িয়ে কাঁধে মাথা ফেলে বসে। নাদিম শ্বশুরবাড়ির সকলের থেকে বিদায় নিয়ে মায়ের অপর পাশে উঠে বসতে বসতে কোমল চোখে নুয়ে পড়া মায়ের দিকে তাকালো। ততক্ষণে সামনে থেকে ড্রাইভারের সঙ্গে রূপার জামাই উঠে বসল। গাড়ির লাইট কমিয়ে স্টার্ট দিতেই নাদিম নরম হাতে মায়ের হাতটা টানতে চাইল মায়াকে নিজের কাঁধে শোয়াতে, কিন্তু নাদিমের হাত মায়ের বাহু ছুঁতেই ঝটকা মেরে ছিটকে ফেলল রাফা। কেমন শক্ত গলায় তৎক্ষণাৎ নাদিমকে বলল, মায়া অসুস্থ ভাইয়া, ও আমার কাছেই থাকুক। রাফার শক্ত গলায় কেমন যেন কপাল কুঁচকে আসে নাদিমের। মায়া অসুস্থ সেটা সে কয়েকদিন আগেই শুনেছিল। শফিকুল ইসলাম বলেছিল ব্যাপারটা। সব জেনেও সে মায়াকে বিয়ে করেছে, কারণ তার শখের নারী হচ্ছে মায়া। ভালোবাসার মানুষের অসুস্থতায় হাত ছেড়ে দেওয়ার মতো ছেলে সে নয়, বরং যত্নে আগলে রাখার মানুষ। ভালোবাসার মানুষের অসুস্থতায় তার হৃদয়টাও পড়ছে। ইনশাল্লাহ খুব দ্রুতই সে মায়াকে সুস্থ করে তুলবে, যত্ন সহকারে তার বুকেই ঠাঁই দেবে। গ্রামের ইট পাথরের রাস্তা, বরযাত্রীর 2টো গাড়ি পরপর রাস্তায় উঠল। বরের গাড়িটা পেছনে, সামনে নাদিমের পারিবারিক গাড়িটা এগিয়ে, ফুলে ফুলে সাজানো বরের গাড়িটা অনেকটাই পেছনে। অন্ধকার রাস্তায় চাঁদের আলো নেই, আর না আছে রাস্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো। অন্ধকার রাস্তা গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত। পরিবেশ শীতল, ঠান্ডা হাওয়া বইছে বাইরে। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ করছে থেকে থেকে। সময় 7:45 ঘরে। জনমানবহীন রাস্তাটা কেমন মধ্যরাতের নিশীথ লেগে আছে। এমন রাস্তায় সাঁই সাঁই করে ধুলো উড়িয়ে হঠাৎই বরের গাড়ির সম্মুখে মুখোমুখি হলো পরপর 3টে গাড়ি। 3টের 2টোই জিপ গাড়ি, একটি কালো মার্সিডিজ। আকস্মিক ঘটনায় গাড়ির তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্টের ভয়ে 2 হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি থামালো ড্রাইভার। গাড়ির ভেতরে থাকা মায়া রাফা দুজনই সামনে ঝুঁকে পড়লে দ্রুততায় দুজনকে 2 হাতে ধরে বাঁচালো নাদিম। তারপরও গাড়ির ভেতরে থাকা সবাই অল্প স্বল্প ব্যথা পেল। নাদিম হাতে ব্যথা পেয়েও মায়া রাফাকে 2 হাতে ধরে ড্রাইভারের থেকে জানতে চাইবে কি হয়েছে। তার আগেই গাড়ির স্বচ্ছ গ্লাসের ভেতর দিয়ে চোখে পড়ল পরপর 3টে গাড়ি থেকে লাফিয়ে নামা দলবলকে। এই রাতে ডাকাতের ভয়ে নাদিম 2 হাতে আগলে নিল রাফা আর মায়াকে।
যদিও রাফা নাদিমের হাতটা ছিটকে ফেলতে গিয়েও বাহিরে ডাকাত দলের হয়েছে মায়াকে নিয়ে ভয়ে সিটিয়ে গেল গাড়িতে। গাড়ি থামল কি থামল না, তার আগেই চলন্ত জিপ থেকে লাফিয়ে নামল হৃদ। হিংস্র চেহারায় চোয়াল শক্ত করে তেড়ে বরের গাড়ির দিকে যেতে যেতে পাশে থাকা ছেলেটির হাত থেকে হকি স্টিক ছিনিয়ে নিল। দুই হাতে গায়ের জোরে প্রথমেই বাড়ি মারল ড্রাইভারের মুখোমুখি গ্লাসটিতে। ঝরঝর করা সীসার মতো গ্লাসটি ভেঙে যেতেই আঘাতপ্রাপ্ত হলো ড্রাইভার সহ নাদিমের দুলাভাই। ভয়ে পেছন থেকে চেঁচিয়ে উঠল রাফা। কারো কিছু করার আগেই হৃদ পরপর আক্রমণ চালায় নাদিমের পাশে বসে থাকা গ্লাসটিতে। অসংখ্য কাঁচের টুকরো গাড়ির ভেতরে আছড়ে পড়তেই গাড়ির ভেতরের সকলেই চেঁচিয়ে উঠল। মায়া তখনও বেঘরে রাফার কাঁধে ঢলে। হুঁশ আছে, তবে উপস্থিত পরিস্থিতি দেখার মতো স্বচ্ছতা নেই। শরীর নুইয়ে তরতর করে কাঁপছে তীব্রতর। কানে এসেছে ডাকাত দলের হামলা করার খবরটি। তারপরেও মাথা উঠিয়ে দেখতে চাইল না ভয়ে, বরং রাফাকে জড়িয়ে আরও সিটিয়ে গেল সে। মায়া রাফা দুজনেই কাঁদছে। বয়স্ক ড্রাইভার আকুতি মিনতি করছে এত মানুষ দেখে। নাদিম বা তার দুলাভাই গাড়ি থেকে বেরিয়ে কিছু করার সুযোগ পাচ্ছে না। চারপাশ থেকে ছেলেরা দা, হকি স্টিক, ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে। তাই ভয়ে ভয়ে রূপার স্বামী কল লাগালো চেয়ারম্যান শ্বশুরের কাছে। রিসিভ হতেই ওপাশ থেকে কথা বলবে তার আগেই বিরতিহীন হৃদের আক্রমণে মুঠোফোনটি ছিটকে পড়ল গাড়িতে। হৃদের হুঙ্কার ছাড়া চিৎকারে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। হকি স্টিক তুলে একের পর এক গাড়ির কাঁচ ভাঙছে হিংস্রতায়। হুঙ্কারের চিৎকারে আওড়াচ্ছে হৃদ। আমি বলেছিলাম আমার সাথে বেইমানি করবি না, তারপরেও কেন করলি বেইমানি? কেন আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি? কেন? পুনরায় একই ভঙ্গিতে হৃদ প্রাণপূর্ণ শক্তিতে অপর দরজার কাছে বাড়ি দিতে দিতে চিৎকার করল মায়ের নাম নিয়ে। মায়া, কেন করলি বেইমানি? কেন? হৃদের হুঙ্কারের চিৎকারের সঙ্গে পরপর গ্লাস ভাঙার শব্দটা যেন ঝংকার তুলল চারপাশে। রাগে হিংস্রতায় কথাগুলো বলতে বলতে হৃদ দুই হাতে আবারও বাড়ি বসালো দরজায়। ঝরঝরে গ্লাস ভেঙে যেতেই হৃদের চোখ পড়ল গাড়িতে বসা রাফার দিকে। এক হাতে হকি স্টিক চেপে আরেক হাতে তৎক্ষণাৎ গাড়ির দরজা টানল খুলতে চেয়ে। লক করা দরজা খুলতে না পেরে পরপর দুই হাতে আঘাত করল দরজাতে। টেনে হিঁচড়ে হৃদ গাড়ির দরজা ভেঙে রাফাকে টেনে ছিটকে ফেলল মায়ার থেকে। রাফা হৃদের পায়ের কাছে মুখ থুবড়ে পড়তেই হৃদ আতঙ্কিত মায়ার হাতে থাবা বসালো বের করতে, কিন্তু অপর পাশ থেকে নাদিম মায়ার হাত টানল বাঁচাতে চেয়ে। মুহূর্তে হৃদের মস্তিষ্কে আগুন লাগার মতো তেল বিলিয়ে উঠল তীর তীর করে। হৃদের চোখ পড়ল মায়ের পাশাপাশি নাদিমকে বর সেজে বসে থাকতে। তার হিংস্রতা দাউ দাউ করে জ্বলে উঠল যখন দেখল নাদিম মায়ের বাহু টেনে গা ঘেঁষে বসে আছে। হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে মুহূর্তেই থাবা বসালো নাদিমের কলারে। এক হাতে মায়ার বাহু, অপর হাতে নাদিমের কলার চেপে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করল দুজনকেই। নাদিম গাড়ি থেকে বের হলো কি হলো না, তার আগেই হৃদ নাদিমকে গাড়ির সঙ্গে চেপে হাতের শক্ত পিঠে কুনোই চাপল নাদিমের গলায়। হিংস্রতায় হুঙ্কার ছেড়ে রক্তিম চোখে রি রি করে বলল, কিরে হারামের বাচ্চা, আমি থাকতে আমার বউকে কেমনে বিয়ে করলি তুই? খবর নিস নাই এই নারী আমার ছিল? তাহলে তুই আসলি কোত্থেকে? জানে ভয় নাই? মরার পাখা গজাইছে? তোর বাপ কয় ছেলে নিয়ে ঘুরে? তোরে বুঝি বলি দেওয়ার জন্য পাঠাইছে হৃদ খানের বউকে বিয়ে করতে? হিংস্রতা হৃদের চোখে মুখে উপচে পড়ার মতো। নাদিমের সর্বাঙ্গ কাঁপল হৃদের হিংস্রতা দেখে। গায়ে দুজনই সাদা পাঞ্জাবি জড়িয়ে, রক্তের ছিটা দুজনের গায়েই বহমান। তবে হৃদের গায়ে সাদা পাঞ্জাবিটি যেন ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। অতিরিক্ত রাগে হাতের রগ ফুলে টনটনে। নাদিম হৃদের চেহারার দিকে চোখ বুলাতেই ভয় পেল। হৃদ খানকে সে চেনে, এর আগে দুইবার দেখেছিল মায়ের বড় বোন মুক্তার বিয়েতে। তবে হৃদের সঙ্গে মায়ের সম্পর্ক কি ছিল সেটা তার অবগত নয়। জানলে হয়তো সে এই বিয়েটা করতো না, কিন্তু এখন দুজনের বিয়ে হয়ে গেছে, মায়া তার বউ, সে মরলেও অন্তত বউয়ের সম্মান বাঁচাবে। হৃদের ভয়ে নাদিমের শরীরে ঘাম ঝরে গেল। আশেপাশে 30-40টার মতো ছেলে পেলে ঘিরে দাঁড়িয়ে। ড্রাইভার আর তার দুলাভাই ছেলেগুলোর হাতে বন্দি, কিছু করার মতো হাতে উপায় নেই তাদের। তারপরও নাদিম অসুস্থ মায়াকে দেখল মাথা নুইয়ে কাঁদছে ভয়ে, অথচ হৃদ এক হাতে মায়ার বাহু ধরে অপর হাতে নাদিমের গলা চেপে দাঁড়িয়ে। নাদিম ব্যথিত গলায় হৃদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং মায়াকে বাঁচাতে চেয়ে সে আকুতির স্বরে বলল, মায়াকে প্লিজ ছেড়ে দিন, ও অনেক অসুস্থ, আপনি বরং আমার সাথে কথা বলুন। হৃদের রাগে ঘি ঢালার মতো কাজ করলো নাদিমের কথাটা। তার নারীকে বিয়ে করে তাকে বলছে তার বউকে ছেড়ে দিতে।
হৃদ হিংস্রতায় দাঁত পিষে রাগে রিরি করে বলল, দরদ দেখাস? দরদ? তোর দরদের তেজ আজ আমিও মাপব। জান দিতে পারবি এই নারীর জন্য? পারবি? আমি কিন্তু জান নিতে পারবো এই নারীর জন্য, দেখবি, দাঁড়া। কথা বলতে বলতে হৃদ হুঙ্কার ছাড়ার মতো সঙ্গে সঙ্গে ডাকলো আসিফকে। আসিফ, আসিফ! সঙ্গে সঙ্গে আসিফ দৌড়ে আসার মতো একটা হকি স্টিক নিয়ে আসলো। থাবা বসানোর মতো ছিনিয়ে নিয়ে আঘাত বসালো নাদিমের মাথায়। হৃদকে এলোমেলো হাতে নাদিমকে আঘাত করতে দেখে ড্রাইভার আর নাদিমের দুলাভাই আটকে উঠল ভয়ে। এইভাবে মারতে থাকলে নাদিম মরে যাবে নিশ্চিত। তাই দুজন নিজেদের ছাড়াতে চেয়ে চিৎকার করল নাদিমকে বাঁচাতে, কিন্তু পাছে হৃদের ছেলেপেলের হাতে বন্দি পড়ল তারা। অথচ নাদিমের চিৎকারে শান্ত পরিবেশটা অশান্ত হয়ে উঠল মুহূর্তেই। নাক, মুখ, হাত, কপাল সর্বাঙ্গ ফেটে রক্ত ঝরল চুইয়ে চুইয়ে। মায়া হৃদের উপস্থিতি টের পেয়েছিল গাড়িতে বসেই, কিন্তু হৃদের হিংস্রতায় আর নিজের তীব্র অপরাধ বোধে আগাতে পারেনি এতদিন পর স্বামীকে সুস্থ পেয়ে। এখনকার গল্পটা ভিন্ন। এখানে মায়া বেঈমান নারী, তাই মায়ার হাতে করার মতো কিছুই ছিল না। এই মুহূর্তে নাদিমকে মার খেতে দেখেও মায়া কিছু বলতে বা করতে পারল না, আর না জায়গা থেকে নড়াচড়া করল। নাদিমকে রক্তাক্ত করেও যখন হৃদের মন ভরল না, তখন পুনরায় চিৎকার করে বলল, আসিফ, আমার বন্দুক দে। বলতে বলতে হৃদ নিজেই তেড়ে গেল আসিফের দিকে। থাবা মেরে আসিফের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে মুহূর্তেই দুই হাত টেনে ট্রিগার অন করল নাদিমের দিকে এগোতে এগোতে। নাদিমের দুলাভাই আহাজারে চিৎকার করে উঠল যখন দেখল হৃদকে বন্দুক হাতে নাদিমের দিকে যেতে। তিনি মায়ের কাছে নাদিমের জীবন বাঁচাতে সাহায্য চাইলে মায়া ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল ভয়ে। মায়ের কান্না হৃদের কানে যেতেই হৃদের পথ ঘুরে যায়। নাদিমের দিকে তেড়ে যাওয়া পথ মায়ের দিকে ঘুরে যায়। এক হাতে মায়ের বাহু টেনে ঠাস করে গাড়িতে ঠেকালো পিঠ। মায়ের পিঠের ব্যথায় কুকিয়ে উঠতেই হৃদ শক্ত হাতে মায়ের গলা চেপে মুখের ভেতরে বন্দুক ঠেকিয়ে হিংস্রত্বে গর্জে উঠে রেডি করে বলল, মেরে দি, দেই মেরে, বুক কাঁপে নাই, জানে ভয় নাই? কত বড় কলিজা নিয়ে ঘুরিস তুই? আমার বউ হয়ে অন্যের নামে কবুল বললি কিভাবে? আমার কথা মনে আসে নাই? আমি ফিরবো তুই জানতি না? আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি। তোর বউ হওয়ার শখ? বউ? বাসর করবি জামাইয়ের লগে? বাসর? তোর জামাইকে মেরে তোকে বিধবা বানিয়ে তারপর যাব আমি। কি ভেবেছিস আমি ফিরবো না? মরে গেছি? দেখ, তোর জম হয়ে ফিরে এসেছি। এবার তোকে কে বাঁচাবে আমার থেকে? তোর জামাই? ওয়েট। হিংস্রতায় হৃদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে যেন নিজের মধ্যে নেই। বিয়ে করা বউ তার ভালোবাসার মানুষ। সেই বউকে যখন অন্য কেউ জড়িয়ে বসে থাকে, তখন দুনিয়া ধ্বংস করার মতো আগুন জ্বলে ওঠে ভেতরে। সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো তোলপাড় মনে হয়। আজ সে সঠিক সময়ে না আসলে তাহলে কি করতো তার বউ? অন্যের বাসরে ঘোমটা দিয়ে অপেক্ষা করত দ্বিতীয় স্বামীর জন্য? নিজের মনস্তাত্ত্বিক ভাবনায় খিচে পায়ের রক্ত মাথায় উঠে গেল হৃদের। দপদপ করে শিরা উপশিরা জ্বলল তার হিংস্রতায়। তার বউ তাকে জীবিত রেখে আরেকটা বিয়ে করে ফেলেছে, সেটাই যেন মানতে পারছে না সে। রাগে হিংস্রতায় জ্ঞান হারিয়ে হাতের বন্দুকটা মায়ের মুখ থেকে বের করে নাদিমের দিকে তাক করে গুলি করতে চাইলে মুহূর্তেই হাত টেনে ধরে মায়া। খোলা আকাশে গুলি ছুড়ে যেতেই হৃদের হিংস্রতা দ্বিগুণ প্রকাশ পায়। মুহূর্তের মাঝেই মায়ের গালে থাপ্পড় পড়ল রাগে। পরপর একইভাবে দ্বিতীয় থাপ্পড়টা বসাতে বসাতে বলল, স্বামীর জন্য দরদ দেখাস? এত ভালোবাসা তোর? তাহলে আমার সাথে নাটক করলি কেন? তোরে বলছিলাম না আমার সাথে বেইমানি না করতে? তাহলে কেন করলি? আমাকে সস্তা পেয়েছিস এই জন্য? কথাগুলো বলতে বলতে হৃদ পরপর আরও একটা থাপ্পড় বসায় মায়ের অপর গালে। মায়ের মাথার টিকলি, গলার হাড়, দোপাট্টা টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে হৃদ একইভাবে বলল, এসব কি পড়েছিস তুই? খোল, খোল সব। আমি কি ভালোবাসতাম না তোকে? কেন অন্যের বউ হতে গেলি? কেন আমার ভালোবাসাটাকে হারাম করে দিলি? কেন বিয়ে করলি? মরে যেতি, তারপরেও এই বিয়েটা কেন করলি তুই? মায়ের ঠোঁটের লিপস্টিক লেপটে পাঞ্জাবির হাতা দিয়ে হৃদ ডোলে পরিষ্কার করতে করতে বলল, এই লিপস্টিক কার জন্য পরেছিস তুই? জামাইয়ের জন্য? আমি আদর করতাম না তোকে? তাহলে কেন বউ সাজতে গেলি? তোর স্বাস্থ্য আমার জন্য ছিল, তাহলে সেখানে অন্য কাউকে আসতে দিলি কেন? এই শাড়ি ওই ছেলে দিয়েছে না তোকে? খোল এটা, খোল। বলতে বলতে হৃদ দুই হাতের থাবায় মায়ের গায়ে জড়ানো বেনারসিটা টেনে খুলতে চাইলে মায়া ইজ্জতের ভয়ে তৎক্ষণাৎ দুই হাতে হৃদকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠে আকুতির স্বরে বলল, প্লিজ আমাকে অসম্মান করবেন না এতগুলো মানুষের সামনে। আমি আমি আপনার থেকে অনেক দূরে সরে যাব, আর আসবো না আপনার সামনে। তারপরেও আমাকে অসম্মান করবেন না প্লিজ। আপনার পায়ে পড়ছি আমি, দয়া করুন প্লিজ।
মায়ের কথাগুলো শেষ হতে হতে হৃদ মায়াকে ছিটকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলতে ফেলতে বলল, তুই নোংরা হয়ে গেছিস, তোর শরীর নোংরা হয়ে গেছে। এই শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে, তাই এই শরীর নিয়ে কখনো আমাকে ছুতে আসবি না। আমার জন্য তুই অপবিত্র হয়ে গেছিস। তোকে। হৃদের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে হৃদের ওপর আক্রমণ করলো কেউ। হৃদ বুঝে ওঠার আগেই জুয়ের বাবা সাজিদুল ইসলাম হৃদের কাঁধ টেনে মুখ বরাবর ঘুষি বসাতেই বামে ঝুঁকে গেল হৃদ। মায়া আতকে উঠে সাজিদুল ইসলামকে থামাতে চাইলে তিনি মায়াকে হাতের ধাক্কায় দূরে সরিয়ে ফেলে পুনরায় হৃদকে মারতে যাবে, তার আগেই হৃদ ওনার হাত চেপে মুড়িয়ে পরপর ঘুষি বসালো জুয়ের বাবা সাজিদুল ইসলামের মুখে। মায়ের চিৎকার আর থমথমে পরিবেশে সকলেই থমকে দাঁড়িয়ে গেল। বরের গাড়িতে ডাকাত পড়েছে। খবরটা শুনে সাজিদুল ইসলাম সঙ্গে মায়ের পরিবার সকলেই লাঠিসোঁটা নিয়ে এসেছিল টস হাতে। মায়ের বাবা মা, ফুপি ফুপারা, জুয়ের মা সকলেই থমকে আছে উপস্থিত পরিবেশ দেখে। হৃদের হাতে সাজিদুল ইসলামকে বেদম মার খেতে দেখে চিৎকার করে এগিয়ে গেল জুই ও ওর মা। মুহূর্তেই সাজিদুল ইসলামের ওপর মা মেয়ে দুজনই আড়াআড়িভাবে পড়ে গেল বাঁচাতে চেয়ে। আসিফ বাধ্য হয়ে এগিয়ে এলো হৃদের দিকে। ছেলেপেলেদের দিয়ে হৃদকে দুই হাতে জাপটে ধরে আটকালো মায়ের পরিবারকে আঘাত করতে না দিয়ে, কারণ হৃদের মায়ের পরিবারকে আঘাত করাটা দৃষ্টিকটু দেখাচ্ছে তাই। এই মুহূর্তে মায়ের বাবাও যদি সাজিদুল ইসলামকে বাঁচাতে চেয়ে এগোয়, তাহলে হয়তো তিনিও রেহাই পেতেন না হিংস্র হৃদের হাত থেকে। তিনি চোখ মুখ শক্ত করে হৃদের দিকে তাকিয়ে আছেন। তারপর চোখ ঘুরালো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নাদিমের দিকে। পাশেই তার ভাই সাজিদুল ইসলামকে জড়িয়ে কাঁদছে জুই এবং সাবিনা বেগম। হৃদ নিজেকে টেনে সবার থেকে ছাড়িয়ে নিতে নিতে উপস্থিত সকলের সামনে মায়ের উদ্দেশ্যে বলল, জীবনে এই ভুল আমি দ্বিতীয়বার রিপিট করব না। তোর বিয়ে করার শখ না? তুই থাক তোর স্বামীকে নিয়ে। আমি সেই নারীর দিকে ঘুরেও তাকাবো না যে নারী আমি জীবিত অবস্থায় অন্য কারো হাত ধরে। জীবনে একা থাকবো, তারপরেও তোকে চাইব না। বেঈমান প্রতারক নারী তুই। আমার ঘৃণার লিস্টে তুই প্রথম, মনে রাখিস।